ওনার মূল্যবান বক্তব্য প্রকাশ করার জন্য। আমি এখন ইমরানুল শহীদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি আমাদের মূল প্রোগ্রামটি শুরু করার জন্য। ভাইকে অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি সাথে, আশা করি আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ওকে, সো এটা আমাদের আজকের প্রেজেন্টেশন টপিক, আনলকিং দ্য ডোরস টু হায়ার স্টাডিজ ইন টেক্সটাইল, এক্সপ্লোরিং অপরচুনিটিস ইন জার্মানি। তো আমি ইমরান শহীদ আলবি এবং আমার সাথে আছে আব্দুল্লাহ পারভেজ। তো আমরা শুরু করছি। তো এখানে আমরা বেসিক্যালি এই কন্টেন্ট গুলো নিয়ে আলোচনা করব। একটা বেসিক ইন্ট্রোডাকশন থাকবে, দেন আমরা জার্মানিতে স্টাডির জন্য আসবো, ওখানে কি কি অপরচুনিটিস আছে, দেন অ্যাপ্লিকেশন প্রসেস, তারপরে স্পেশালি আমি যেহেতু হোকসুলেন নিদারহাইনের, তো আমার কোর্সের একটা রিভিউ আমি সবার সাথে শেয়ার করব। দেন স্টুডেন্ট লাইফ ইন জার্মানি, দেন অবভিয়াসলি দ্য বিগেস্ট ব্যারিয়ার ইন জার্মানি, দ্য ল্যাঙ্গুয়েজ। তো আমি জার্মান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমি কিছুটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো, আর সর্বশেষ হচ্ছে জব অপরচুনিটি নিয়ে আমি আলোচনা করবো। সো আমি ইন্ট্রোডাকশনে চলে আসি। এটা আমি বড় করবো না, জাস্ট জার্মানের টেক্সটাইল হিস্টোরি সম্পর্কে জাস্ট দু একটা কথা বলবো। তো জার্মান টেক্সটাইল হিস্টোরিটা বেসিক্যালি শুরু হয় 12 to 16 সেঞ্চুরিতে। তো ওখানে বেসিক্যালি জার্মানির দুইটা সিটি, আউসবুর্গ এবং নুরেনবার্গ, এই দুইটা সিটিতে স্পেশালি টেক্সটাইল প্রোডাকশনটা বড় আকারে ছিল। অন্যান্য আরো সিটিতেও ছিল, যেমন আমাদের যে ক্যাম্পাসটা যে সিটিতে মনসুনবার্গ, ওখানেও টেক্সটাইলের প্র্যাকটিসটা ছিল। তো এরপর জার্মানির 18-19 সেঞ্চুরিতে যে একটা ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশন হয়, তো যেখানে ওরা বেসিক্যালি ম্যানুফ্যাকচারিংটাকে ওরা মডার্নাইজ করে, যেমন মেশিনারি, যেমন স্পিনিং, ওয়েভিং, নিটিং মেশিন গুলো আস্তে আস্তে ওরা আবিষ্কার করতে শুরু করে। যেমন আমি বর্তমানে আমার R&D করতেছি, সেখানে আমি একটা মেশিন নিয়ে কাজ করতেছিলাম। এটা হচ্ছে একটা রাস্টেল মেশিন, যেটা কার্ল মায়ার নামে একটা কোম্পানি আছে, ওদের ম্যানুফ্যাকচার করা। মেশিনটা কিন্তু অনেক পুরনো, এটা অলমোস্ট ওয়ার্ল্ড ওয়ার 1 এর দিককার মেশিন, কিন্তু স্টিল রানিং মেশিনটা, এবং অনেক যত্ন করে রাখা হয়েছে মেশিনটাকে। আচ্ছা, যাই হোক, পরের কথায় আছি। তো এরপর ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে জার্মানির যে টেক্সটাইল এভলিউশন, বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে জার্মানির ইকোনমি কিছুটা ফল করে, যেটাকে আবার রিকনস্ট্রাকশনে যে টেক্সটাইল কিন্তু ভাইটাল রোল প্লে করে। তো এরপর আস্তে আস্তে ওরা প্রোডাকশনের দিকটা থেকে একটু দূরে সরে যায়। ওরা বেসিক্যালি টেকনিক্যাল টেক্সটাইলকে অ্যাডপ্ট করে, যেটা 20th সেঞ্চুরিতে ওরা অটোমোবাইল টেক্সটাইল বেসিক্যালি, দেন অ্যারোস্পেস, মেডিকেল টেক্সটাইল, এসব জিনিসে ওরা অনেক বেশি ফোকাস করে। তো বর্তমানে ওদের চলছে কন্টেম্পোরারি এরা, এখানে ওরা ইকো ফ্রেন্ডলি, সাস্টেনেবল টেক্সটাইল, স্মার্ট টেক্সটাইল এসব নিয়ে বেশি কাজ করছে। এবং বর্তমানের রিসার্চের হটকেক হচ্ছে এসব টপিক গুলাই। এবার আসি আমি সেকেন্ড পার্টটা নিয়ে, যেখানে আমি বলতে চাচ্ছি কেন আমি জার্মানিতে আসবো। এটার প্রথম রিজন হচ্ছে নো টিউশন ফিস। তো এখানে আসলে বেশিরভাগ ইউনিভার্সিটিতে টিউশন ফি দিতে হয় না, এক্সট্রা কোনো টিউশন ফি লাগে, কোনো টিউশন ফি লাগে না। ওখানে জাস্ট একটা কন্ট্রিবিউশন ফি বলে, যেটার আন্ডারে ট্রান্সপোর্টেশন টিকিট কভার করে, প্লাস আর বাকি কিছুটা ফি হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের। তো ওটা অত একটা বেশি ফি না, হয়তো খুব বেশি হলে দেখা যায় ইউনিভার্সিটি বেসিসে 200 থেকে 300 ইউরো, মানে আদার কোনো ফি নেই। দেন তাদের এডুকেশন কোয়ালিটি এবং তাদের ভার্সিটি গুলো গ্লোবাল রিকগনাইজেশন। এখানে যত প্রফেসর, ওয়ার্ল্ডের অনেক নামকরা প্রফেসরই ক্লাস নেই। আর এরপর তৃতীয় জিনিসটা হচ্ছে তাদের ল্যাব ফ্যাসিলিটি। আমার R&D করার সুবাদে তাদের অনেকগুলো ল্যাবে কাজ করার সুযোগ হয়েছে আমার। তো আসলে তাদের অনেক অ্যাডভান্স
ল্যাব ফ্যাসিলিটি, যে কোনো ধরনের যে কোনো টেস্ট, যে কোনো ফেব্রিক প্রোডাকশন, ইচ এন্ড এভরিথিং সবই আছে তাদের কাছে। যদিও জাস্ট এটা আমার ভার্সিটির পরিপ্রেক্ষিতে বলছি, কিন্তু অন্যান্য ভার্সিটিতেও জন্য জিনিসটা অ্যাপ্লিকেবল। তারপর তারপর টেক্সটাইল কোর সাবজেক্টের ছাড়াও আরো অনেক সাবজেক্ট আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করব, যেটা হচ্ছে টেক্সটাইলের সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড বা সাস্টেনেবিলিটির সাথে রিলেটেড। তো এই সাবজেক্ট গুলো নিয়েও পড়াশোনা করার সুযোগ আছে এবং ওখানেও চাকরির অপরচুনিটি আছে। তো আমি বলবো এটা একটা খুব ভালো অপরচুনিটি সবার জন্য। আর সবচেয়ে বড় কথা, জার্মানি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। তো জার্মানিতে আসলে এমন না যে অপরচুনিটি শুধু জার্মানিতে সীমাবদ্ধ, সাথে অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, বেলজিয়াম, সুইডেন এসব কান্ট্রিতেও কিন্তু কাজ করার সুবিধাটা থাকবে। তো এবার আসে আমার প্রধান টপিকে, এটা হচ্ছে স্টাডি অপরচুনিটি ইন জার্মানি। তো প্রথমে যে জিনিসটা, প্রথমে আমার ভার্সিটির কথাই বলে, হোকসুলে নিদারহাইন আমার ইউনিভার্সিটি, যেখানে আমরা পড়াশোনা করছি আমি আর পারভেজ। তো আমি হচ্ছে এই স্লাইডে প্রত্যেকটা লোকের সাথে আমি লিঙ্ক গুলো কানেক্ট করে দিয়েছি। জাস্ট আশা করি সিটেক ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে এই স্লাইডটা সবার কাছে পৌঁছে দেওয়া হবে। মানে যারা এই স্লাইডটা দেখবে, তো অবভিয়াসলি প্রত্যেকটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট তার সাথে আছে। তো আমি এটা দিয়ে শুরু করছি। তো এই জিনিসটা সরাসরি আমার ভার্সিটির যে রিকোয়ারমেন্ট মানে ওই পেজটাতে নিয়ে গেছে। তো আশা করি যারা ভবিষ্যতে অ্যাপ্লাই করবে তাদের জন্য জিনিসটা আরো সুবিধা হবে। এটা হচ্ছে টোটাল ওদের যে সেন্ট্রাল ওয়েবসাইট ডার্ট, এখানের মধ্যে হচ্ছে ওদের যত ইউনিভার্সিটি আছে, যতগুলো কোর্স আছে, ব্যাচেলর, মাস্টার্স, ইচ এন্ড এভরিথিং ইনক্লুডেড। তো এটা শুধুমাত্র টেক্সটাইলের জন্য না, এটা অন্যান্য সাবজেক্টে যারা পড়তে চায় তাদের জন্য প্রযোজ্য। তারাও তাদের পছন্দ মতো কোর্স এখান থেকে বাছাই করতে পারবে, রিকোয়ারমেন্ট গুলো দেখতে পারবে। এখানে প্রত্যেকটা সেকশন আলাদা করা আছে, কোন কোর্সে কি রকম রিকোয়ারমেন্ট লাগে, সিজিপিএ লেভেল কিরকম লাগে, আইএলটিএস স্কোর কত লাগে। আর জার্মানিতে আইএলটিএস স্কোরের পাশাপাশি আরেকটা অল্টারনেটিভ জিনিস আছে, যেটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা সংক্ষেপে এমওআই। এটা বেসিক্যালি আমাদের যে ব্যাচেলর কোর্সটা, সেটা যেহেতু আমরা ইংলিশে পড়ছি, তো সেটা এগেনস্ট একটা সার্টিফিকেট। এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে জিনিসটা প্রদান করা হয়। তো এখানে এর সাথে রিকোয়ারমেন্টের সাথে সাথে অ্যাপ্লিকেশন ডেডলাইন গুলো বলা আছে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এই প্রসেসটাও কিন্তু ইন ডিটেলস আছে। তো এখানে শুধুমাত্র নিদারহ্যান্ডে আমি দেখাইলাম, এখানে হোকসুলে হোফ আছে, যেটা টেক্সটাইলের আরেকটা কোর ইউনিভার্সিটি। এটার যে কোর্সটা সেটা হচ্ছে যে সাস্টেনেবল টেক্সটাইলস। তো এখানে রিকোয়ারমেন্টটাও এখানে সঠিকভাবে উল্লেখ করা আছে। আর এখানে রিকোয়ারমেন্টে একটা একটা পয়েন্ট যেটা আসলে সবাই একটু আনকমফোর্টেবল ফিল করে, এটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। বেসিক্যালি এটা শুধু হোকসুলে হোফের জন্য না, হোকসুলে হোফ যে স্টেটে অবস্থিত বাভারিয়া স্টেটের সকল ইউনিভার্সিটিতে এই রিকোয়ারমেন্টটা আসলে আচ্ছা। সো ইউনিভার্সিটিতে পড়তে গেলে এই রিকোয়ারমেন্ট অবশ্যই ফিল আপ করতে হবে। মিনিমাম জার্মান A1 ল্যাঙ্গুয়েজ পর্যন্ত শিখে এক্সাম দিয়ে যেতে হবে। তো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যে বাংলাদেশে কোথায় ল্যাঙ্গুয়েজ শেখা যায়, কোথায় এক্সাম দেওয়া হয়, এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। তো এখানে সাস্টেনেবল টেক্সটাইলস এর রিকোয়ারমেন্ট, অ্যাপ্লিকেশন ডেডলাইন, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সবকিছু বিস্তারিত প্রত্যেকটা জিনিসে লেখা আছে। আর কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আমি পরবর্তী ধাপে অবশ্যই আলোচনা করব। তৃতীয় যে সাবজেক্টটা, এটা হচ্ছে টেকনিশিয়া ইউনিভার্সিটি ড্রেসডেনের এমএসসি ইন টেক্সটাইল মেশিনারি এন্ড হাই পারফরমেন্স ম্যাটেরিয়াল টেকনোলজি। তো এই সাবজেক্টটা বেসিক্যালি হচ্ছে ডার্ট স্কলারশিপের আন্ডারে। এটাই একমাত্র সাবজেক্ট যেটা টেক্সটাইলের একমাত্র সাবজেক্ট যেটাতে ডার্টের পক্ষ থেকে স্কলারশিপ অফার করা হয়।
কিন্তু এই সাবজেক্টের একটা ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারটা হচ্ছে এই সাবজেক্টটা পড়ানো হয় জার্মান ল্যাঙ্গুয়েজে। এই সাবজেক্টটা পুরোটাই জার্মান ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়, যদিও এখানে যারা শিক্ষার্থী আছে ওরা চাইলে তাদের এক্সাম গুলো থিসিস গুলো ইংলিশে লিখতে পারবে, বাট এটা পুরোটা পড়ানো হয় জার্মান ল্যাঙ্গুয়েজে। আর এটার সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট হচ্ছে উম, বাংলাদেশ থেকে প্রথমত B1 শেষ করার পর এটাতে অ্যাপ্লাই করলে দেন অফার লেটার পাওয়ার একটা সম্ভাবনা থাকবে উইথ ডার্ট স্কলারশিপ। দেন ডার্ট স্কলারশিপের ফান্ডিং এর আন্ডারে সে আরো 1 বছর সময় পাবে C1 পর্যন্ত কমপ্লিট করার। তো এটা একটু চ্যালেঞ্জিং আসলে। C1 পর্যন্ত কমপ্লিট করতে পারলেই সে বেসিক্যালি কোর্সটা শুরু করতে পারবে, আদারওয়াইজ তার স্কলারশিপ অফ করে দেবে, তাকে অন্য কোর্সে শিফট হইতে হবে। এটা ছাড়ার কোনো ওয়ে থাকবে না। তো মানে এটা একটু চ্যালেঞ্জিং কোর্স, যেহেতু আমাদের প্রধানত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তো জার্মানটা একটা নিউ ল্যাঙ্গুয়েজ, আবার সেই ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করা কিছুটা ডিফিকাল্ট। বাট এটা খুব ভালো একটা অপশন, এবং জার্মানির সবচেয়ে অনেক প্রাচীন ইউনিভার্সিটিদের মধ্যে একটা। এরপর আমি চতুর্থ যে অপরচুনিটি আছে এটাতে আসি, এটা হচ্ছে মার্টিন লুথার ইউনিভার্সিটি। এটা বেসিক্যালি যারা আমি বলবো কেমিস্ট্রি বা পলিমার সায়েন্সের প্রতি আগ্রহী বেশি, তাদের জন্য একদম পারফেক্ট একটা ইউনিভার্সিটি। তো এখানেও রিকোয়ারমেন্ট গুলো তার প্রতিটা ওয়েবসাইটের লিংক আমি অ্যাড করে দিয়েছি। তো এখানে সবাই ইজিলি রিকোয়ারমেন্ট গুলো গো থ্রু করতে পারবে। এরপর আসে আমি একটু কোর টেক্সটাইলের বাইরের সাবজেক্টে। এই তিনটা যে ইউনিভার্সিটি আছে এগুলো বেসিক্যালি কোর টেক্সটাইল সাবজেক্ট না, বাট এটা দিয়ে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলোর সাথে আমরা রিলেট করতে পারি, টেক্সটাইল যে সেক্টর গুলোর সাথে ওগুলোর সাথে করতে পারি। যেমন সাস্টেনেবিলিটি রিসোর্স ম্যানেজমেন্ট, জার্মানিতে কিন্তু সাস্টেনেবিলিটি প্র্যাকটিসটা আসলে প্রতিদিন দিনই বাড়ছে। ওরা হচ্ছে রিসাইকেল জিনিসের প্রতি বেশি আসলে গুরুত্ব দিচ্ছে এখন। দেন হোকসুল হার্ট, এটা হচ্ছে টেকনোলজি এন্ড ইনোভেশন ম্যানেজমেন্ট, এটা একটু ম্যানেজমেন্ট টাইপসের সাবজেক্ট, বাট খুব নাম করা একটা সাবজেক্ট। দেন হোকসুল ইংগোলেস্টাডের এই সাবজেক্টটা MSc ইন ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট। তো এই তিনটা অপরচুনিটি বেসিক্যালি হচ্ছে টেক্সটাইলের কোর টেক্সটাইল ছাড়াও অন্যান্য যারা সাবজেক্টে পড়তে আগ্রহী ম্যানেজমেন্ট বা সাস্টেনেবিলিটি নিয়ে, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি হবে। আর বিশেষ করে টুমের কথা তো না বললেন, টুম ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হাইয়েস্ট র্যাঙ্কিং ইউনিভার্সিটি, সো অবভিয়াসলি এখানে পড়ার অপরচুনিটি কেউ মিস করতে চাইবে না। বাট বাকিটা হচ্ছে অবভিয়াসলি নিজের ডেডিকেশনের উপর। ওকে, এই হচ্ছে আমার অপরচুনিটিস, যেগুলো হচ্ছে ফ্রি, মানে কোনো টিউশন ফি নাই এখানে। আর নেক্সট আর দুইটা কোর্সের কথা আমি লিখেছি, বাট এগুলো পেইড কোর্স। এখানে প্রতি সেমিস্টারে অলমোস্ট 5 থেকে 6,000 ইউরো টিউশন ফি পে করতে হয়। একটা হচ্ছে RWTH আখের MSc ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এখানে বেসিক্যালি ওরা টেক্সটাইল মেশিনারিজ এর উপর পড়ায়, কিভাবে টেক্সটাইল মেশিনারি গুলো ডেভেলপ করতে হয়, এই জিনিসগুলো এই কোর্সের আন্ডারে থাকে। আর একটা হচ্ছে ফাকহোকসুলে কিল, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপর বেসিক্যালি কোর্সটা। তো এটাও অনেকের কাছে অনেক জনপ্রিয়, বাট প্রবলেম হচ্ছে এটা পেইড কোর্স। তো মানে যার কারণে দেখা যায় যা বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া থেকে এই কোর্সে তেমন একটা স্টুডেন্ট আসে না। ওকে, এই হচ্ছে আমার অপরচুনিটি পার্ট। তো আমি এখন অ্যাপ্লিকেশন প্রসেসে চলে যাচ্ছি। তো অ্যাপ্লিকেশন প্রসেসটাকে আমি 4টা স্টেপে ভাগ করেছি। তো প্রথম স্টেপটা হচ্ছে অবভিয়াসলি প্ল্যানিং। আমার একটা ডিজায়ার ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, আমার ইচ্ছা কি আমি কোন ধরনের সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছি, তো এই অনুসারে আমাকে অবশ্যই ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। আর সেকেন্ড স্টেপ হচ্ছে
সেকেন্ড স্টেপ এটা আনার কারণ হচ্ছে বেসিক্যালি জার্মান এমবেসি এখন বর্তমানে 2 বছরের ডিলে পিরিয়ডে আছে। 2 বছর বলতে অলমোস্ট 20 মাস, 20-21 মাসের ডিলে পিরিয়ডে আছে। তো তারা ভবিষ্যতে অ্যাপ্লাই করবে, তাদেরকে অবশ্যই বলবো তারা যাতে অ্যাপ্লাই করার মিনিমাম 1 বছর আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখে। যদিও এটা বলা যাচ্ছে না যে ওরা কতদিনে আসলে জিনিসটাকে রিকভার করতে পারবে। হয়তো রিকভার করলে দেখা যাবে ওরা আমরা অফার লেটার পরই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা এমবাসি ফেস করতে পারবো। আর যেহেতু এখন প্রবলেম চলতেছে সেহেতু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অলমোস্ট এখন 2 বছর পর ওরা ইন্টারভিউর জন্য কল করে। এটা একটা হিউজ টাইম। এই ধরনের লম্বা ডিউরেশন আসলে পৃথিবীর অন্য কোনো জার্মান এমবেসিতে আছে কিনা আমি জানি না। আমি সর্বোচ্চ পাকিস্তানের কথা শুনছিলাম 6 মাস পর্যন্ত যে ডিউরেশন ছিল, মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার 6 মাস পরে ওরা ইন্টারভিউ ডেট পাইতো। তো পরবর্তীতে ওরা কিন্তু এটা ওদের এমবেসি এটা অনেকটা কভার আপ করছে। আর ইন্ডিয়াতেও কিন্তু এই প্রবলেমটা ছিল, বাট ইন্ডিয়াও জিনিসটা পুরো রিকভার করছে। ওরা এখন 2-3 থেকে 4 সপ্তাহের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা পেয়ে। তো যাই হোক, আশা করি জার্মান এমবেসি বাংলাদেশের জিনিসটা ভবিষ্যতে রিকভার করবে। বাট বর্তমান সময়ের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের প্রতি আমার একটা সাজেশন রইলো যে তারা যদি অ্যাপ্লাই করতে চায় অন্তত 1 বছর আগে যাতে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে রাখে। আদারওয়াইজ দেখা যাবে যদি তারা অফার লেটার পেয়ে যায় সেক্ষেত্রে অফার লেটারের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে পেতে অফার লেটারের ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। তো তো আমি চাচ্ছি না কারো পরিশ্রম বৃথা যাক, কারণ একটা অফার লেটার অর্জন করতে আসলে অনেক কষ্ট করতে হয়। এটা পরবর্তীতে অ্যাপ্লিকেশন প্রসেস গুলোতে আমরা আলোচনা করলে আশা করি সবাই বিস্তারিত বুঝতে পারবে। তো যার কারণে আমি বলবো যে যাতে যারা সুযোগ পাবে তাদের সুযোগটা যাতে বৃথা না যায়, সেই কারণে সঠিক প্ল্যানে আগানো এটা হচ্ছে লক্ষ্য। আর এই উদ্দেশ্যেই আমরা আসলে আজকে প্রোগ্রামটা করা। তো যাক, আমি তৃতীয় স্টেপে আসি। তৃতীয় স্টেপ অবভিয়াসলি ভার্সিটি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। প্রত্যেকটা ভার্সিটি আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে। আমি প্রত্যেকটা লিঙ্ক অবভিয়াসলি অ্যাড করে দিয়েছি। তো ওখানে যে রিকোয়ারমেন্ট গুলো ভালো করে গো থ্রু করতে হবে, দেন ওইভাবে অ্যাপ্লাই করতে হবে। তো এখন জার্মানিতে অ্যাপ্লাই করার বেসিক্যালি 2টা প্রসিডিওর আছে ওই ভার্সিটি গুলোর মধ্যে। একটা হচ্ছে ইউনি অ্যাসিস্ট, একটা হচ্ছে অনলাইন পোর্টাল। আমি একটু প্রিভিয়াস স্লাইডে যাচ্ছি। আমার যে এই 2টা ইউনিভার্সিটি আছে, টেকনিশিয়া ইউনিভার্সিটি মিউনিক আর হোকশুলে ইঙ্গলস্টাড, এগুলোতে বেসিক্যালি ইউনিভার্সিটির পোর্টালে অ্যাপ্লাই করতে হয়, প্লাস হোকশুলে হোফের ক্ষেত্রেও পোর্টালে অ্যাপ্লাই করতে হয়। তো আর বাকি ইউনিভার্সিটি গুলো ইউনি অ্যাসিস্টে অ্যাপ্লাই করা যায়। আমি যে লিঙ্ক দিয়েছি ওখানের মধ্যে সব বিস্তারিত দেওয়া আছে, আর সামনে আরো আলোচনা করব। ওকে, এখন আমি অ্যাপ্লিকেশন প্রসেসের এই পর্যায়ে আমি কোর্স সার্চ করার যে 2টা ওয়েবসাইট, একটা হচ্ছে ডার্ট আর একটা হচ্ছে মাই জার্মান ইউনিভার্সিটি, যেখান থেকে আমরা কোর্স সার্চ করব। এই ইউনিভার্সিটি এই 2টা ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিয়েছি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে সিজিপিএ কনভার্টার। এটা হচ্ছে আমাদের যে সিজিপিএ স্কেলটা ব্যাচেলরে আমাদের ইউজ করা হয়, এটা আমেরিকান মেথডে, যেখানে আমাদের হাইয়েস্ট স্কোর থাকে 4 আর মিনিমাম থাকে 1। আর মিনিমাম এখানে মিনিমাম 2.25 লেখার একটা কারণ হচ্ছে কি, আমাদের আমরা যেহেতু বুটেক্স এর আন্ডারে আছি, যারা আমরা অ্যাফিলিয়েটেড কলেজগুলো আছে বুটেক্স এর আন্ডারে মিনিমাম পাসিং গ্রেড হচ্ছে 2.25। তো মিনিমাম 2.25 না হলে বুটেক্স কিন্তু আমাদের ব্যাচেলর সার্টিফিকেট ইস্যু করবে না। তো সেই ক্ষেত্রে এখন ম্যাক্সিমাম 4 মিনিমাম 2.25 ধরে এই ওয়েবসাইট থেকে আমরা সিজিপি কনভার্ট করতে পারবো। কিভাবে করতে হয় আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো ধরি আমার সিজিপি হচ্ছে সামথিং 3.1, ধরি সাপোজ একটা সিজিপি আমি নিলাম। তো আমার ম্যাক্সিমাম 4, মিনিমাম 2.25। আমি এখন কনভার্টে ক্লিক করব। আমার জার্মান গ্রেড হচ্ছে 2.54। তো বেসিক্যালি জার্মানির ক্ষেত্রে 2.5 পর্যন্ত ওরা ক্যালকুলেট করে, মানে পয়েন্টের পরে প্রথম ডিজিটটাই। তো আর জার্মান স্কেলটা হচ্ছে উল্টা, মানে জার্মান স্কেলটা আমি একটু দেখাতে পারলে ভালো হতো। এখানে জার্মান স্কেলে হচ্ছে হাইয়েস্ট গ্রেড হচ্ছে যে 1,
আর লোয়েস্ট গ্রেড হচ্ছে যে 4। তো এখানে এই পয়েন্টটা যত কম থাকবে তত সিজিপিএ স্কোরটা বেটার। তো ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে দেখা যায় কি ওরা সবসময় রিকোয়ারমেন্টে দিয়ে থাকে সিজিপিএ জার্মান গ্রেডে কোনোভাবে 2.5 এর বেশি হওয়া যাবে না, মানে 2.6 হওয়া যাবে না। 2.54 2.59ও কিন্তু অ্যাকসেপ্টেবল, কারণ ওরা কিন্তু দশমিকের পরে প্রথম ঘরটাকেই কাউন্ট করে, সেকেন্ড ঘরে কি আছে ওটা কাউন্ট করে না। সো সেক্ষেত্রে হচ্ছে 2.59ও কিন্তু অ্যাকসেপ্টেবল, বাট 2.6 অ্যাকসেপ্টেবল না। তো আমি যারা এখন দ্বিতীয় বা তৃতীয় বর্ষে আছো জুনিয়রদের, তাদের বলবো যে নিজের সিজিপিএটাকে অবভিয়াসলি একটা ভালো স্ট্যান্ডার্ডে রাখার চেষ্টা করবা, যাতে তোমরা ভবিষ্যতে যদি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে সিজিপিএ জনিত কারণে যাতে কারো সমস্যা না হয় অ্যাপ্লাই করার ক্ষেত্রে। কারণ জার্মানি অবভিয়াসলি একটা ভালো অপরচুনিটি, কেউ যদি অ্যাপ্লাই করতে চায় এবং সিজিপিএর জন্য অ্যাপ্লাই করতে না পারে এটা আসলে অনেক হতাশা। তো তাদেরকে অবশ্যই বলবো নিজের সিজিপিএটা যতটা সম্ভব ভালো রাখার। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশন প্রসেস বেশিরভাগ ইউনিভার্সিটি, তার মধ্যে আমাদের হোকসুলে নিদারহ্যানের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেস ও ইউনিভার্সিটির থ্রুতে হয়ে থাকে। তো এটা একটা ইউনিভার্সিটি, এটা একটা টোটাল জার্মানির একটা পোর্টাল যেখানে সব ইউনিভার্সিটির সম্পর্কে দেয়া থাকে, তাদের অ্যাপ্লিকেশন ডেডলাইন অনুসারে ওপেন হয়। এটা হচ্ছে আবার ইউনিভার্সিস্ট। ইউনিভার্সিটি বেসিক্যালি আমাদের ফার্স্টে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর আমরা হচ্ছে আমাদের ডকুমেন্ট গুলো এখানে আপলোড করব। না সরি, ফার্স্টে আমরা আমাদের ডিজায়ার ভার্সিটিটা সিলেক্ট করব, কারণ এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে যে সামার আর উইন্টার সেশন। এখানে কিছু কোর্স আছে যেগুলো শুধুমাত্র উইন্টারে অফার করে, সামারে ওরা তাদের ভার্সিটি কোনো অফার লেটার বা কিছু অফার করে না। তো অবভিয়াসলি এটাও আমাদের মাথায় রাখতে হবে, কোন ভার্সিটি সামারে অফার করে, কোন ভার্সিটি উইন্টারে অফার করে, কোন ভার্সিটি দোনো সেমিস্টারে অফার করে। যেমন হোকসুলের নিদারহ্যান এবং হোকসুলের হোফের ক্ষেত্রে যদি বলি, ওরা দোনো সেমিস্টারে অফার, মানে তাদের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন থাকে, এই সময় স্টুডেন্টরা ওখানে অ্যাপ্লাই করতে পারে মাস্টার্স কোর্সের জন্য। ওকে, সো আমার ফার্স্ট ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে আমার ডকুমেন্ট গুলো, যেগুলো আমার প্রয়োজনীয় ডকুমেন্ট, যেমন ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টে যা যা দেওয়া আছে, আমার ব্যাচেলর সার্টিফিকেট, ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট, আইএলটিএস সার্টিফিকেট, দেন পাসপোর্ট। প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা লিস্ট থাকে, প্রত্যেকটা লিস্টেই কি কি ডকুমেন্ট আপলোড করতে হয় ওগুলো দেওয়া থাকে, সেই অনুসারে আমার ডকুমেন্ট গুলো ইউনিভার্সিটিতে আপলোড করতে হবে। আপলোড করার পর আমরা জাস্ট পেমেন্ট করব। পেমেন্ট করার পর এই অ্যাপ্লিকেশনটা ইউনিভার্সিটির পক্ষ থেকে জিনিসটা মানে ইউনিভার্সিটির কাছে ফরওয়ার্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। দেন ওরা ইভ্যালুয়েশন করবে। ইভ্যালুয়েশন পিরিয়ডটা জেনারেলি 1 থেকে 2 মাসের মতো হয়ে থাকে। দেন ওরা একটা ফাইনাল ডিসিশন দেয় যে আমি কোর্সটার জন্য সিলেক্টেড হয়েছি কিনা বা রিজেক্টেড হয়েছে কিনা, একটা ডিসিশন দেয়। তো এটাই হচ্ছে বেসিক্যালি ইউনিভার্সিটি, তেমন কোনো কঠিন কিছু না, একদম সিম্পল। আর যেটা বলেছি, যেগুলো অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করতে হয় যে ভার্সিটি গুলার, সে ভার্সিটির ক্ষেত্রে ইউনিভার্সিটির কাছ থেকে একটা ভিপিডি নিতে হয়। এটাকে ভেয়ার প্রুফিং ডকুমেন্ট বা সামথিং বলে জার্মানে। তো এই ভিপিডি জিনিসটাকে ইউনিভার্সিটির থ্রুতে সেম প্রসেসে অ্যাপ্লাই করতে হয়। সেক্ষেত্রে ইউনিভার্সিটি করে কি আমাকে ওর অ্যাকাউন্টের মধ্যে একটা সার্টিফিকেট প্রদান করে। আমার বেসিক্যালি ও করে কি আমার গ্রেড গুলোকে কনভার্ট করে একটা জার্মান গ্রেড প্রদান করে, যেটা আমি কনভার্সন করে দেখে এসেছি। ইউনিভার্সিটি বেসিক্যালি আমার নর্মাল গ্রেডটাকে জার্মান গ্রেডে ওরা কনভার্ট করে ইউনিভার্সিটির কাছে পাঠায়, প্লাস আদার রিকোয়ারমেন্ট ডকুমেন্ট গুলো। তো বিপিডির ক্ষেত্রে সে করে কি, সে শুধুমাত্র অন্যান্য ডকুমেন্ট সে পাঠায় না, সে গ্রেডটাকে কনভার্ট করে আমাকে একটা সার্টিফিকেট প্রদান করে, যেখানে আমার কনভার্টেড গ্রেডটা লেখা থাকে। ওই ভিপিডিটা বেসিক্যালি হচ্ছে ভার্সিটি গুলোর অনলাইন যে অ্যাপ্লাই পোর্টাল থাকে, যেগুলো নিজস্ব পোর্টালে অ্যাপ্লাই করতে হয়, সেই পোর্টালে গিয়ে ওই ভিপিডিটা আপলোড করতে হয়, প্লাস আদার ডকুমেন্ট গুলো আপলোড করে অ্যাপ্লাই করতে হয়।
তো বেসিক্যালি আর এটার মধ্যে ভার্সিটির পোর্টালে আবেদন করার জন্য কোনো ফি লাগে না। এখানে যা ফি লাগে শুধুমাত্র ইউনিএফএসতে, যেটার প্রথম অ্যাপ্লাই ফি পরে 75 ইউরো বর্তমানে, আর পরবর্তী যত অ্যাপ্লাই করা হয় সবগুলো 30 ইউরো করে। আর এই ফিটা বেসিক্যালি ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পে করা যায় ইজিলি। আর বেসিক্যালি কিন্তু এই ফিটা শুধুমাত্র ওই সেমিস্টারের জন্য। পরবর্তী সেমিস্টারে যদি আবার অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে আবার কিন্তু 75 ইউরো দিয়ে শুরু করতে হবে। ওকে, সো আর কিছু ইম্পর্টেন্ট লিঙ্কস, এটা হচ্ছে আনাবিন লিস্ট। আনাবিন লিস্টটা বেসিক্যালি মাস্টার্স এর জন্য লাগে না, এটা যারা ব্যাচেলর করতে ইচ্ছুক। অনেকের হয়তো ছোট ভাই আছে যারা ব্যাচেলর করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে 25% ক্রেডিট বাংলাদেশ থেকে কমপ্লিট করতে হয় আরাবিন লিস্ট প্লাস প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে। তো আমি আপাতত ডিটেলসে যাচ্ছি না, আমি তাও এই লিঙ্কটা সবার সুবিধার্থে দিয়ে রাখলাম। আর জার্মানিতে যে গ্রেড কনভার্সন ওইটা নিয়ে বিস্তারিত কিছু এই ইনফরমেশন আছে এই ওয়েবসাইটে, ওইটাও আমি দিয়ে রাখছি। আর কিছু আর একটা গুরুত্বপূর্ণ জিনিস জার্মানির, এটা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট, হেলথ ইন্স্যুরেন্স আর ট্রাভেল ইন্স্যুরেন্স। তো এগুলো বেসিক্যালি অফার লেটার পাওয়ার পরের হিসাব। তো আমি তাও দিয়ে রাখছি যাতে সবাই ইজিলি জানতে পারে। আর ওকে, তো আমি পরবর্তী স্লাইডে আমি আব্দুল্লাহ আল পারভেজকে অনুরোধ করছি নেদারল্যান্ডের অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে ডিটেলস বলার জন্য। অনেক অনেক ধন্যবাদ ভাই। আমাদের পরবর্তী কিনোট স্পিকার আব্দুল্লাহ আল পারভেজ ভাই, উনি বাকি অংশটা লিড করবেন। ভাইকে অনুরোধ জানাচ্ছি শুরু করার জন্য। সবার আগেই বলি ক্ষমা চেয়ে আবার বলতে অভ্যস্ত না। তো মেইনলি আমি যে দুইটা পার্ট মেইনলি কভার করবো সেটা হচ্ছে মোটিভেশন লেটার আর রিসার্চ R&D আর কি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টটা। তো এগুলা কভার করার আগেই আমি কিছু টিপস বা সাজেশন দিতে চাই, মানে আমার এখানে অনেক ছোট ভাই বোনরা আছে তাদেরকে, যেটা বেসিক্যালি শুধু জার্মানির জন্য না, বাংলাদেশের জব সেক্টর দেন অন্য কোনো দেশে যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে তাহলে ওখানেও কাজে দিবে আশা করি। যেটা আমি পার্সোনালি মানে এখন ফিল করতেছি, যেটা আমি বুঝি নাই, আমাকে গাইড করার মতন কেউ ছিল না আর কি ওই সময়, যে আমরা সময়গুলাকে নষ্ট করছি। তো ফার্স্ট অফ অল আমি এটা বলবো, যারা পড়াশোনা স্টিল নাও করতেছে তাদেরকে না, যারা অলরেডি শেষ করে দিছে পড়াশোনা শেষ, বাইরে পড়াশোনা যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, তাদের হাতে তো তেমন সময় নেই, তো তাদেরকে আমি এই সাজেশনটা দিব না। যারা স্টিল নাও পড়াশোনা করতেছে তাদেরকে বলবো যে তোমরা যতটুকু সম্ভব নতুন কিছু জানার ট্রাই করো। যে আমাদের টেক্সটাইলের সিলেবাসের মধ্যে যা আছে শুধু ওইসবের ওগুলো পড়েই ওগুলোর মধ্যে আবদ্ধ থাকলেই হবে না, একটু বাইরে পড়াশোনা করার ট্রাই করো। যেমন ফর এক্সাম্পল আমাদের নেট তো অনেক বিস্তৃত, যেমন গুগল, ওখান থেকে অনেক কিছু আমরা নতুন নতুন শিখতে পারি। যেমন আমাদের টেক্সটাইল কিন্তু দিন দিন আপগ্রেড হচ্ছে। তো আমি জার্মানিতে এসে যেটা ফিল করছি যে অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশে বর্তমানে যে টেক্সটাইল ট্রেন্ডটা চলতেছে, যে বেসিক যে গার্মেন্টস প্রোডাকশন নিয়ে, এটা অদূর ভবিষ্যতে এরকম অবস্থা থাকবে কিনা সন্দেহ। তবে নতুন কিছু দিয়ে রিপ্লেস হবে, সেটা অবশ্যই টেকনিক্যাল টেক্সটাইল, যেটা বর্তমানে জার্মানি করতেছে। জার্মানি এক সময় তারা এই যে বেসিক আমরা যে গার্মেন্টস গুলো ইউজ করি সেগুলো প্রোডাকশনে ছিল, তো তারা এগুলা তাদের থেকে বের করে, তাদের দেশ থেকে বের করে তারা অ্যাডভান্স জিনিসের দিকে হাত বাড়াইছে। তো আমি মনে করি যে আমাদের সবারই উচিত যে গুগল স্কলার বা যেসব রিসার্চ প্ল্যাটফর্ম গুলো আছে ওখানে যে নতুন নতুন আর্টিকেল পড়া, টেক্সটাইল রিলেটেড যত সায়েন্টিস্ট আছে তাদের নতুন নতুন রিসার্চ গুলা পড়া। আর পাশাপাশি আরেকটা জিনিস করা হচ্ছে
টেক্সটাইলে আমাদের পড়াশোনার পাশাপাশি 2-3টা রিসার্চ, প্র্যাকটিক্যাল রিসার্চ আইটেম বা রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করা। এর জন্য আমাদের টেক্সটাইলে বিশেষ করে আমরা অনেক লাকি, আমাদের সিটেকের স্টুডেন্ট অনেক লাকি যে আমাদের ক্যাম্পাসে অনেক ভালো ভালো টিচার আছে, যা স্যারদের কাছে গেলেই হয়ে যাবে। যেমন আমি অবশ্যই তারিকুল স্যারের কথা বলবো, আমি নিজেও পার্সোনালি হেল্প নিয়েছিলাম আসার আগে দিয়ে। তো যদিও আমি স্যারকে এত বেশি পাই নাই, আমি ইয়ানের সাইডে ছিলাম দেখে। আরো অনেক স্যার আছে, আমাদের সাইবুল স্যার আছে মিটিং এর, তো এদের থেকে আমরা প্র্যাকটিক্যাল অনেক হেল্প নিতে পারি পার্সোনালি। আবার পাশাপাশি আমাদের কিছু ভাই আছে অনেক লিডিং পজিশনে নানা ফ্যাক্টরিতে, তাদের থেকে নানা টপিক নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। আমরা যখন কোনো কিছু নতুন করে প্র্যাকটিক্যালি শিখতে যাব তখনই আমাদের চিন্তা করার শক্তিটা বাড়বে। আর আমরা যখন বের হওয়ার সময় আমাদের টেক্সটাইল পড়াশোনা গ্রাজুয়েশন কমপ্লিট বের হওয়ার সময় যখন সিভিটা আমাদের এইসব প্রোডাক্টিভ জিনিসগুলো দিয়ে ভারী থাকবে, তখন অনেকের এরকম হতে পারে যে বাইরের দেশে আসার আর প্রয়োজন পড়বে না, দেশেই অনেক কিছু সম্ভব মাল্টিন্যাশনাল ফ্যাক্টরি বা কোম্পানিগুলোতে, যেটা আমাদের ব্যাচেরও কয়েকজন আছে ভালো জায়গায় জব করতেছে। তো এদিকে আর না যাই, আমি যেটা বললাম আর কি। তো আমি এখন আসি হলো যে R&D, যেটা আমাদের টেক্সটাইলে বিশেষ করে জার্মানিতে আমাদের নিদারহাইনে আসার জন্য R&Dটা খুবই মূল একটা ফ্যাক্টর। বলা যায় যে যাদের সিজিপিএ কম, অ্যাটলিস্ট মানে অ্যাপ্লাই করার মতন সিজিপিএ, ওই সিজিপিএ ওইসব ক্ষেত্রে তো কম্পিট করা, কারোর সাথে কম্পিট করা অনেক টাফ। তো ওই সিজিপিএ কম দিয়ে কিভাবে ট্যাকেল দিয়ে চান্স পাওয়া যায়, সেটার মূল হাতিয়ার হচ্ছে একটা পারফেক্ট এবং ইউনিক R&D। তো আমি জাস্ট গাইড করব যারা এখন সামনে অ্যাপ্লাই করবে বা ভবিষ্যতে অ্যাপ্লাই করবে, তাদের জন্য কিছু সিকোয়েন্স আমি বলে দিব, যাতে তারা এখন থেকে এটা প্রিপেয়ার করতে থাকে, তাহলে ইজিলি চান্স পাইতে পারে আর কি জিনিসটা। ফার্স্ট অফ অল হচ্ছে যে যারা স্টিল নাও পড়াশোনা করছে, তো তাদের জন্য আমার গাইডলাইন থাকবে যে তোমরা প্রতি মাসে একটা হলেও রিসার্চ আর্টিকেল পড়ো। কিছু বুঝো বা না বুঝো, জাস্ট একটা গল্প আকারে রিসার্চ আর্টিকেল পড়ো গুগল স্কলার থেকে বা রিসার্চ গেট থেকে, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে সাইন্টিফিক পেপার গুলা কিভাবে লিখতে হয়। কারণ R&D কাইন্ড অফ একটা সাইন্টিফিক প্রপোজাল। তো আমি অনেকের R&D এখানে আসার পরে বা আসার আগে অনেকের যারা অ্যাপ্লাই করতেছে R&D দেখি, তারা R&D গুলো লিখে আর কি কাইন্ড অফ একটা প্যারাগ্রাফ আকারে, যেটা আসলেই কোনো অ্যাকসেপ্টেবল না আর কি। তো আমি মনে করি যে তোমাদের যদি বেসিক ধারণাগুলো থাকে যে একটা রিসার্চ পেপার কিভাবে লেখা হয়, সেই জিনিসগুলো নিয়ে সম্বন্ধে যদি ধারণা থাকে, তাহলে আমার মতে R&D লেখার জন্য কারো কাছে হেল্প নিতে হবে বলে আমার মনে হয় না। সেকেন্ডলি হচ্ছে যে কোন কোন টপিক গুলো আমরা পড়বো, যেটা নিয়ে আমরা সবাই বেশি ফ্রাস্ট্রেশনে থাকি। যেমন বেসিক্যালি আমাদের এখানে টপিক চান্স পাওয়ার বা সিলেকশনের জন্য বেশিরভাগ কমন টপিক গুলো থাকে হলো মেডিকেল টেক্সটাইল, তারপরে 3D প্রিন্টিং, তারপরে প্রোটেক্টিভ টেক্সটাইল, ইউভি রেজিস্ট্যান্ট টেক্সটাইল। এইসব রিলেটেড টপিক গুলো নিয়ে প্রচুর পড়াশোনা করতে হবে। এগুলা নিয়েই মেইনলি আমাদের এই নিদারহাইনের বেশিরভাগ ঘুরে ফিরে একই টপিক গুলো আসে, বিশেষ করে টেকনিক্যাল টেক্সটাইলে। আমি ট্রেডের সাইডে যাচ্ছি না, ট্রেড সম্বন্ধে আমার ধারণা কম, ওগুলা নর্মালি প্যারাগ্রাফ আকারে লিখে দিলেই হবে। জাস্ট আমি টেকনিক্যাল টেক্সটাইলের কিছু টপিকের কথা বললাম, এগুলো নিয়ে পড়াশোনা করবা, এগুলো করলে একটা ধারণা চলে আসবে। এখন কথা হচ্ছে যে R&Dটা আমি লিখবো কিভাবে, আমার স্টেপ বাই স্টেপ কিভাবে আগাইতে হবে। ফার্স্ট অফ অল একটা R&Dটা শুরু করতে হবে একটা ছোট ইন্ট্রো দিয়ে। ইন্ট্রোটা অবশ্যই একটা ভ্যালিড রিজন থাকতে হবে যে আমি এই ইন্ট্রোটা কেন লিখতেছি। যেমন আমাকে একটা টপিক দিল যে আমাকে ডাইং সম্বন্ধে লিখো, তো তুমি যদি হিস্ট্রি নিয়ে আসো যে নিটিং এর, তাহলে তো ওইটা কখনোই হবে না। তো আমি এরকমও দেখছি যে একজন লিখতেছে এদিক থেকে হিস্ট্রি আনতেছে, ওদিক থেকে হিস্ট্রি আনতেছে, আলটিমেটলি সে রিজেক্ট খেয়ে যাইতেছে। তারপর একটা লিড রিভিউ লিখতে হবে। R&D শর্ট ইন্ট্রোর পরে লিড রিভিউটা হচ্ছে হলো লিটারেচার রিভিউ হচ্ছে হলো প্রিভিয়াসলি বিভিন্ন সায়েন্টিস্টরা এই সেম টপিক, মনে করো একটা টপিক দিছে ডাইং, ধরো ইয়া করে ওই ডাইং এর একটা টপিক দিছে, ওই টপিক নিয়ে রিসেন্ট ডাইং এর আমি বললাম সুপার ক্রিটিক্যাল
কার্বন ডাইঅক্সাইড, যেটা রিসেন্ট এইবারের মনে হয় টপিক ছিল, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড দিয়ে কিভাবে ডাইং করা হয়। তো এই টপিক নিয়ে রিসেন্ট রিসার্চ গুলা খুঁজতে হবে, প্রিভিয়াস 10-12 বছর 20 বছর পিছনের রিসার্চ গুলা দেখে তুমি যদি একটা নতুন প্রপোজাল দিতে যাও, সেটা কখনোই এটা অ্যাকসেপ্টেবল হবে না, কারণ আমাদের এখানে প্রফেসর গুলা অবশ্যই আপ টু ডেট থাকে। তো আমি কয়েকজনের পেপার পড়লাম, দেখলাম যে তারা 2002 সালে কাজ করছে এরকম কেউ, সেগুলো ধরে ধরে লিখতেছে। তো এগুলো কখনো তো অ্যাকসেপ্ট হবে না। তো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, শুধুমাত্র R&D না, যে কোনো রকমের রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে অবশ্যই রিসেন্ট আমরা পাবলিকেশন গুলো ফলো করব। তারপরে লেট রিভিউ লেখার পরে আমাদের সবচেয়ে মূল যেটা মানে কোর পয়েন্ট একটা R&Dর জন্য, যেটা মানে যদি প্রপারলি এবং ভ্যালিড রিজন ভাবে ভ্যালিডিটি মানে কিভাবে বলা যায়, মানে খুবই তীক্ষ্ণ ভাবে যদি এটা সিলেক্ট কেউ যদি করতে পারে, তার চান্স আমার মতে নিশ্চিত কনফার্ম। সেটা হচ্ছে যে একটা রিসার্চ পেপারের অনেকগুলো রিসার্চ গ্যাপ থাকে। রিসার্চ গ্যাপ বলতে হলো কি, কেউ একজন সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড নিয়ে কাজ করতে গেছে, তো যে দেখতেছে যে ফর এক্সাম্পল ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড মোস্ট অফ দা টাইম হলো পলিস্টার বা সিনথেটিক ফেব্রিকের ক্ষেত্রে কাজ মানে ইউজ করা হয়। তো এই প্রজেক্টের সবচেয়ে বড় গ্যাপ হচ্ছে যে সেলুলোজ ভিত্তিক কোনো ফেব্রিক এটা দিয়ে ডাইং করা যায় না, কোনো হিউজ টেম্পারেচার, আরো কিছু রিজন আছে। তার বলা যায় যে এই টাইপের টপিকের ক্ষেত্রে রিসার্চ গ্যাপটা হচ্ছে যে সেলুলোজ ভিত্তিক ফেব্রিক গুলা। তো তুমি R&D লেখার সময় এটা বলতে পারো যে প্রফেসরকে, এটা তো R&D একটা তো রিসার্চ প্রপোজাল, বলবি এটা যেহেতু এখন তো করতে পারে নাই বা সলভ করতে পারে নাই, আমার টার্গেট হচ্ছে আমি এই সুপার ক্রিটিক্যাল ডাইঅক্সাইড ইউজ করবো, জাস্ট ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড ইউজ করার সময় কিছু প্যারামিটার চেঞ্জ করে আমি কটন ফেব্রিক বা সামথিং লাইক দ্যাট এরকম টাইপের কোনো ফেব্রিককে ডাইং করার ট্রাই করব। তো কিভাবে ডাইং করব সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আমাকে অবশ্যই প্রিভিয়াস পেপার গুলো থেকে ইনফরমেশন কালেক্ট করে স্টেপ বাই স্টেপ তাদেরকে একটা প্ল্যান দিতে হবে, মানে টিচারদেরকে। আমি জাস্ট বলতেছি এটা কিভাবে এটা কাজ করে, আমাদের এখানে R&D প্রপোজালটা কিভাবে কাজ করে। তো এইভাবে এই প্ল্যানের যদি ভ্যালিডিটি মানে প্রপারলি এক্সিকিউট করা পসিবল হয় আর প্রফেসরদের যদি পছন্দ হয়, তাহলে এই জিনিসটা ইজিলি চান্স পাওয়া সহজ হবে। যেমন পার্সোনালি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যখন চান্স পাইছি, আমি যে টপিক নিয়ে চান্স পেয়েছিলাম সেটা হচ্ছিল গ্রাফিন ন্যানো টেকনোলজি, গ্রাফিন ন্যানো ম্যাটেরিয়াল। তো গ্রাফিন ইউজ করে কিভাবে আমরা মেডিকেল টেক্সটাইল বা হেলথ কেয়ারে ইউজ করতে পারি। তো আমি একটা ফেব্রিক প্রপোজাল দিছিলাম যে গ্রাফিন ইউজ করে ফেব্রিকটা আমি কিভাবে আমি ডাইরেক্ট ফেব্রিকের মধ্যে কোটিং না দিয়ে কিভাবে ইয়ার্ন থেকে স্টেপ বাই স্টেপ ডেভেলপ করতে করতে চলে যাব। তো আলহামদুলিল্লাহ ওইটা দিয়ে আমি চান্স পেয়েছিলাম আর কি। তো আমি জাস্ট একটা শর্ট ধারণা বলে দিলাম যে কিভাবে R&Dটা করা যেতে পারে। অ্যান্ড অবশ্যই আমাদের ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকের মধ্যে এটা কাজ করে যে আমরা এটা না, আমরা বাংলাদেশিরা ইউজ টু না, যে আমরা প্লেগারিজম জিনিসটা নিয়ে ইউজ টু না, যে আরেকজনের লেখা নিজের নাম বলে চালাই দিলাম। কিন্তু এখানে এই জার্মানিতে এই জিনিসগুলা, জার্মানি বলতে কি বাংলাদেশের বাইরে এই জিনিসগুলা খুবই খুবই মারাত্মক অপরাধ হিসেবে ধরা হয়। তো যে কোনো R&D বা রিসার্চ প্রপোজাল যখন লিখতে যাব অবশ্যই আমরা সাইটেশন গুলো প্রপারলি দেওয়ার ট্রাই করবো। যার যেটার মালিক যে কথা, মনে করো একটা যদি সুতাও কারোর নাম থেকে সুতার নামও নাও, সেটার সাইটেশন অবশ্যই করতে হবে। তো আমি এটা R&D সম্বন্ধে মোটামুটি এই ধারণাটা দিলাম। তারপরে আমি আসি যে মোটিভেশন লেটার, কিভাবে আমরা মোটিভেশন লেটার লিখবো আমাদের নিজের জন্য। তো ফার্স্ট অফ অল আমি মোটিভেশনটা অবশ্যই, আমি যাদের মোটিভেশন গুলা দেখছি এই পর্যন্ত সবাই শুরু করে বিভিন্ন কাহিনী দিয়ে, যে আমি ছোটকালে স্বপ্ন ছিল যে আমি বিমানে উঠবো বা জার্মানি যাব, যে পড়াশোনা করব। তো ওখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে আমি আজকে জার্মানির এখানে এই নিদারহান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি, এরকমও লিখি। এর চেয়ে অনেক লেম কথাগুলাও লিখি। তো এই জিনিসগুলো নিজে তো চান্স পাবি না, সাথে সাথে মানে বাংলাদেশের কোয়ালিটিটাও মানে
ডাউন করে শো করা আর কি জিনিসগুলো। তো আমি সাজেস্ট করব যে অবশ্যই যে কোনো মানে মোটিভেশন লেখা শুরু করার আগে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে আসা। ফর এক্সাম্পল, এটা এরকম হতে পারে যে তুমি উদাহরণটা এইভাবে শুরু করতে পারো যে তুমি একদিন আমাদের সিটেকের কোনো একটা নিটিং ল্যাবে কাজ করতে গেছিলা, কাজ করতে যে এরকম এরকম কাজ করতেছো, কোনো একটা কাজ করতেছো যে একটা ফল্ট করে ফেলছো, তো ফল্টের সলিউশন আমাদের এখানে বাংলাদেশে নাই, যেটা অনেক অ্যাডভান্স লেভেলের, আর তোমাদের কোনো মানে অনেক অ্যাডভান্স লেভেলে বা ওই ফল্টটা আরো অ্যাডভান্স লেভেলে শিখতে হবে। তো ওখান থেকে তুমি ইন্সপায়ার্ড হয়ে তুমি অন্য একটা স্টেপে গেছো, তুমি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে গেছো, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যা দেখলা যে এখানে আরো কিছু শিখার আছে, বাংলাদেশকে আরো কিছু দেওয়ার আছে, তো এর থেকে তুমি মোটিভেট হয়ে বাইরের দেশে অ্যাপ্লাই করলা। এভাবে কোনো আর মানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি মোটিভেশন লেখার, এর থেকে বেটার অনেক ওয়ে থাকতে পারে, এটা শর্টেস্ট একটা ওয়ে দিলাম। তো এইভাবে একটা মোটিভেশন লেটার লেখা শুরু করতে হবে। তা আমাদের নিদারহাইনে অ্যাপ্লাই করার জন্য যে মোটিভেশন লেটারটা লাগে সেটা মেইনলি হলো দুইটা পেজের হলো ফার্স্ট পেজে থাকতে হবে যে যে আমি কেন এই ইউনিভার্সিটিটাকে চুজ করতেছি, কেনই বা জার্মানি, আর কেনই আমি অন্য কোনো ইউনিভার্সিটিতে যাচ্ছি না, জাস্ট এটা এক্সপ্লেন করতে হবে ফুল এক পেজের মধ্যে। আর এদের ফরম্যাটটা খুবই রেস্ট্রিক্টেড থাকে, মনে হয় 400 ওয়ার্ডস ফার্স্ট পেজে মানে কভার করা যায়। তো এটার মধ্যেই তোমাকে ফুল তুলে ধরতে হবে। তো স্টেপ বাই স্টেপ ফার্স্টলি তোমাকে তুলে ধরতে হবে যে কেন, মানে ইন্ট্রোর পরে লিখতে হবে যে কেনই তুমি জার্মানি চুজ করতেছো, কেন ইউএসএ না, কেন তুরস্ক না, এগুলো তো বেটার কান্ট্রি, কেন জার্মানি, এটা একটা ভ্যালিড রিজন তুলে ধরতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে কেন হোকশুলে নিদারহাইন, এখানে তো ওই যে আলবি একটু আগে বলে গেছে আরো 3-4টা ইউনিভার্সিটির কথা, ওগুলোও তো হইতে পারতো, কেনই বা হোকশুলে নিদারহাইনে তুমি আসতেছো, তো এটা রিজন দিতে হবে। তবে এই ফার্স্ট পেজের মধ্যে আমার কাছে পার্সোনালি মনে হয় যে স্যারদের আই ক্যাচ করার জন্য একটা কোর পয়েন্ট হইতে পারে যে আমাদের হোকশুলের মধ্যে বর্তমানে টিচিং এ আছে টপ ক্লাস যে প্রফেসর গুলা আছে, এই প্রফেসর গুলার রিসেন্ট কাজগুলা আমরা মানে সে কি কি রিসার্চ করছে, কি কি বিষয়ে রিসার্চ করছে, সেই কাজগুলো আমরা তুলে দিয়ে বলতে পারি যে এই আমি এগুলো প্রফেসরের এগুলো দেখেছি, তো এটা আমাকে খুব ইন্সপায়ার করছে। তো এই জিনিসগুলা যদি কখনো মানে এক্সাম কমিউনিটি দেখে, তো তারা ইজিলি বুঝে যাবে যে আগে পরে যাই বলো না কেন তোমার, তো সেটা তোমার ইজিলি বুঝে যাবে যে যে তুমি আসলে এই ইউনিভার্সিটি নিয়ে মানে ইন্টারেস্টেড, বলা যায় যে ইন্টারেস্টেড দেখে তুমি প্রফেসরের পড়াশোনা বা প্রফেসরের রিসার্চ নিয়ে কাজ করছো। তো এইগুলা দিয়ে তোমার ফার্স্ট পেজটা কভার করতে হবে। সেকেন্ড পেজটা একেবারে টোটালি হবে হলো তোমার সিভি। আর আমি অবশ্যই সাজেস্ট করব সিভিটার মধ্যে আমরা কখনো মানে এমন কিছু লিখবো না যেটার কোনো ভ্যালু মানে ক্যারি করে না। ফর এক্সাম্পল, অনেকে আমরা লিখি যে আমরা দেশে থাকতে এইসব ভলেন্টিয়ারি কাজ করেছি, এগুলা পসিবল, এগুলো লেখা উচিত অন্য ইউনিভার্সিটিতে, বিশেষ করে অন্য ইউনিভার্সিটিতে, কিন্তু আমাদের নিদারহাইনের জন্য না, কারণ এখানে ওরা খুবই জায়গাগুলা মানে লেখার জায়গাটা রেস্ট্রিক্টেড করে দিছে 2 পেজ। তো এই 2 পেজের মধ্যে এমন কিছু ইনফরমেশন দিতে হবে যেটা তোমাকে সেপারেট করে দিবে আদার্স অ্যাপ্লিক্যান্টদের থেকে। মাথায় রাখতে হবে যে আমার সিজিপিএ, ধরে নিলাম আমার সিজিপিএ কম, তো আমাকে অবশ্যই চান্স পেতে হবে যারা সিজিপিএ হাই ক্যারি করতেছে তাদের সাথে কম্পিট করে। তো এটার জন্য অবশ্যই আমার এমন একটা প্রোফাইল হইতে হবে যেটা অবশ্যই ইউনিক, ওই হাই সিজিপিএ আলাদের নাই। ফর এক্সাম্পল, নামের পাশে 2-3টা রিসার্চ পেপার থাকা, এটা বাংলাদেশে খুবই কম স্টুডেন্টদের থাকে, বিশেষ করে নিদারহাইনে হোকশুলে নিদারহাইনে বেশিরভাগ স্টুডেন্টই আসে হলো যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। আর জার্মানির আমি পার্সোনালি মনে করি এটা খুবই একটা বাজে সিস্টেম, যে তারা যদি ব্যাঙের ছাতা থেকেও যদি 4 আউট অফ 4 নিয়ে আসে, তারা এটা কেয়ার করে না, তাদের কাছে সিজিপিএটাই ম্যাটার। আর তুমি যদি বুয়েট থেকে যদি কম সিজিপি নিয়েও যাও, তাদের কাছে এটা কোনো ম্যাটার না, তারা ওইগুলা কেয়ারই করে না। সো এটা একটা বাজে সিস্টেম আমার কাছে পার্সোনালি মনে হয় আর কি। তো এখন এটা তো করে না, এটা মেনে নিয়ে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আর আমাদের কম্পিট করতে হবে। তো কম্পিট করার জন্য কিছু টেকনিক আমি বলে দিলাম। এখন ওই যে সিভির ক্ষেত্রে আমি যা বলতেছি যে আমরা চেষ্টা করব যে আমরা অবশ্যই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো শো করব, সাথে আমরা
রিসার্চ পেপার নিয়ে কাজ দেখাইতে পারি, বা কোনো টেক্সটাইল রিলেটেড কম্পিটিশনে আমি জয়েন করছিলাম, সেটা নিয়ে আমি কথা বলতে পারি, ওখানে লিখতে পারি। প্লাস আমাদের থিসিসটা, অবশ্যই থিসিসটা মানে খুবই খুবই ইউনিক হতে হবে। যেমন আমাদের স্টুডেন্টদের মধ্যে, আমাদের সিটেকের কিছু স্টুডেন্টদের মধ্যে একটা কমন জিনিস আছে, যারা বাইরে আসতে চায় না আর কি, মোস্টলি আমি দেখি যারা চায় না আর কি, তারা কি করে, প্রিভিয়াস ভাইরা কি করছে ওইটাকে একটু কাবজা ঘুরায় ঠুরায় নিয়ে আমরা করে ফেলি, যেটা আমাদের সময় হয়েছিল। তো আমি বলবো যে কষ্ট হোক, হাজার কষ্ট হোক, তোমরা একটু ইউনিক কিছু নিয়ে করার চেষ্টা করো। আর আমাদের স্যাররা তো আছে কোঅপারেটিভ, তারা অনেক সবসময় চায় তাদের স্টুডেন্ট থেকে কিছু বেটার কিছু আসুক, যেটা আমরা নিজেরা ফেস করে দেখে আসছি। তো এটা হলো সিভি, মোটিভেশন লেটারের ক্ষেত্রে। আর R&Dর ক্ষেত্রে এই কথাগুলো গেল। এবার সেকেন্ডলি আসি হলো যে যারা একেবারে ফুল ডিটারমাইন্ড যে আমি জার্মানি আসবোই 100%, যে জার্মানি আসবো আর কোনো জায়গায় যাবো না, জার্মানি ফুল ফিক্সড, তাদের জন্য আমি বলবো, তাদের জন্য আমার কিছু টিপস থাকবে যে কিভাবে এখানে আসার পরেই যাতে আল্লাহর থেকে বরকত বা রিজিকের বরকত সবকিছু চলে আসে আর কি। আমি বলবো যে পড়াশোনা শেষ করার পরে, মানে আমাদের বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন শেষ করার পরে অবশ্যই একটা ভালো প্রোফাইল নিয়ে পড়াশোনা শেষ করার পরে চেষ্টা করবা যে ভালো কোনো প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 বছর প্রফেশনাল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, ভালো করে শিখে, যেটা এখানে এসে মানে ভালো একটা তোমাকে সুবিধা দিবে যে কোনো কাজের ক্ষেত্রে। পাশাপাশি যেহেতু তুমি ডিটারমাইন্ড জার্মানি আসবা, আমি রেকমেন্ড করব যে অ্যাটলিস্ট ল্যাঙ্গুয়েজ B1 কমপ্লিট করে আসা, যেটা পার্সোনালি আমি সাফার করতেছি, যেহেতু আমার গাইড করার মতন কেউ ছিল না। এখন বাংলাদেশে B1 কমপ্লিট করে আসা মানে হলো যে তোমার টাকা ও সেভিংস এখানে কয়েক ধাপ এগিয়ে থাকা। আর এখানে যদি এইভাবে মানে কমপ্লিট না করে আসো, তাহলে তো অনেক পড়াশোনা, জব, ল্যাঙ্গুয়েজ সবকিছু একসাথে ক্যারি করে নিতে নিতে মাথা চুল সব পড়ে যাবে এই অবস্থা। আর এখানে তো ল্যাঙ্গুয়েজের হিউজ কস্টিং, যেটা বাংলাদেশে এখানে যে কস্টিং ল্যাঙ্গুয়েজের পিছনে পড়ে, বাংলাদেশে ওইটা দিয়ে 2-3টা কোর্স কমপ্লিট করে ফেলা ইজিলি পসিবল। তো আমি রেকমেন্ড করব যে যদি জার্মানি আসার প্ল্যান থাকে, জব করবে, পাশাপাশি ল্যাঙ্গুয়েজটা কন্টিনিউ করার ট্রাই করবা। তো এই দুইটা জিনিস যদি কমপ্লিট করা পসিবল হয়, দেন আমি মনে করি তারপর জার্মানির জন্য অ্যাপ্লাই করো, তাহলে ইনশাল্লাহ আল্লাহ একটা ভালো পজিটিভ দিবে। আর সবসময় মনে রাখতে হবে, জিনিসটা একটা মনের ভিতর থেকে বিলিভ করতে হবে যে আমি কোন জিনিসের পিছনে লাগছি মানে এটা আমি পেয়েই ছাড়বো। এই জিনিসটা কেউ যদি মনের ভিতর থেকে বিশ্বাস করে যে আমি এটা পাবো ইনশাল্লাহ, তো ওইটা আল্লাহ মাস্ট দিবে, এটা আমার পার্সোনাল বিশ্বাস। আগে হোক পরে হোক দিবে মাস্ট। তো আমাদের এই বিশ্বাস করাটা শিখতে হবে, আর যেটাই শিখি না কেন হেলাফেলা করা যাবে না। আর আমাদের বাংলাদেশ হলো বাংলাদেশের টেক্সটাইল ফ্যাক্টরি গুলো হলো শিখার মারাত্মক জায়গা। যে যত বেশি এক্সপিরিয়েন্স নিয়ে বাইরের দেশে মুভ করবে রিজিকের জন্য বা বেটার কোনো লার্নিং এর জন্য, তার জন্য তত বেশি ভালো। আমি যেটা পার্সোনালি মনে করি। এই হলো আমার যতটুকু বলার দরকার ছিল আমি বললাম। এই তো অনেক অনেক ধন্যবাদ ভাই আব্দুল আল পারভেজ ভাইকে। এবারে হচ্ছে আমি পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি ইমরানুল শহীদ ভাইকে। ধন্যবাদ পারভেজ তোর সুন্দর বক্তৃতার জন্য। আশা করি সবাই ভালো একটা সাজেশন পেয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু কিছুটা জিনিস অ্যাড করি মোটিভেশন লেটারে। অবভিয়াসলি স্পেশাল অ্যাচিভমেন্ট ভলান্টারি ওয়ার্ক ইম্পর্টেন্ট, বাট এটার জন্য ওরা একটা স্পেশাল পেজ অফার করে, যেটা হচ্ছে পেজ 3। সো অবভিয়াসলি আমাদের যদি কোনো কারো স্পেশাল কোনো অ্যাচিভমেন্ট থাকে, সেটা আমরা 3rd পেজে ওটাকে ইনক্লুড করতে পারবো। বাট সত্যি কথা বলতে এই পেজটা তেমন একটা কাউন্ট করে না, জাস্ট একটা জিনিসটার পরিপাটি বা সৌন্দর্যের জন্য, আর কিছু না। কিন্তু ইম্পর্টেন্ট পেজ হচ্ছে পেজ 1 আর পেজ 2। এখানে আমার সব ইনফরমেশন গুলো সব এবং খুব ডিটেলস আকারে থাকতে হবে, যাতে যেটা প্রফেসর বা যে এক্সামিনার থাকবে তার আই ক্যাচ করে।
ওকে, সো আমি এবার আমার পার্টে ফিরে আসি। সো আমি এখন হুকশুলের নিদারহানে আমাদের যে কোর্সটা আছে এটা টোটাল একটা রিভিউ করব। তো আমাদের কোর্সটা বেসিক্যালি দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইলস আর একটা হচ্ছে ট্রেড এন্ড রিটেল ম্যানেজমেন্ট। তো আমি ফার্স্ট একটু ট্রেড এন্ড রিটেল ম্যানেজমেন্ট নিয়ে বলে নিই, কারণ এটা নিয়ে আসলে আমি তেমন বেশি কিছু বলতে পারবো না, তাই ফার্স্ট এটা নিয়ে বলি। তো এই সাবজেক্টটা বেসিক্যালি হচ্ছে একটু মার্চেন্ডাইজিং সাপ্লাই চেইন রিলেটেড। তো এখানে বেসিক্যালি যে কোর্স গুলো পড়ানো হয় সেখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, রিটেল ফর টেক্সটাইল ম্যানেজমেন্ট, মার্কেটিং এন্ড ট্রেড। অবভিয়াসলি এটা ইম্পর্টেন্ট, কারণ প্রোডাক্ট তো শুধু বানাইলেই হবে না, ওটাকে সেল করতে হবে। তো সেল না করলে আলটিমেটলি প্রোডাক্টের কোনো ভ্যালু থাকবে না। এটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট যাদের ইচ্ছা আছে এইসব দিকে যাওয়ার, যারা মার্চেন্ডাইজিং ব্রাঞ্চে বা সাপ্লাই চেইন ব্রাঞ্চে আগ্রহী, যারা অলরেডি জব করছো আমি বা আছেন যারা মার্চেন্ডাইজিং ব্রাঞ্চে আছেন অনেক সিনিয়র পোস্টে, আমি বলবো তাদের জন্য একটা অ্যাট্রাকটিভ অপরচুনিটি এটা। কারণ এখানে আসলে অনেক ইউরোপিয়ান কালচার থেকে শুরু করে কিভাবে ইউরোপিয়ানরা ট্রেড করে, প্রত্যেকটা মার্কেটিং টেকনিক্স নিয়ে, দেন ওদের পলিসি গুলো নিয়ে, বিজনেস ইথিক্স নিয়ে আলোচনা করা হয়, কিভাবে ওরা জিনিসগুলোকে রান করে। এসব জিনিস আসলে জানাটা আমি বলবো খুবই জরুরি যারা এই সেক্টরে আছে। তো আর টেকনিক্যাল টেক্সটাইল, এখানে বেসিক্যালি এখানকার এই টেকনিক্যাল টেক্সটাইলে যে পড়াশোনা, আমাদের পড়াশোনাটা বেসিক্যালি একটু ফেব্রিক আর ইয়ার্ন বেসড। হোকশুলে নিদারহানের আর হোকশুলে হোফের জিনিসটা হচ্ছে বেসিক্যালি একটু ডাইং বেস। তো হোকশুলে নিদারহান টেকনিক্যাল টেক্সটাইলে যারা আসবে তাদেরকে অবভিয়াসলি বলবো ফেব্রিক আর ইয়ার্ন সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে আসতে, কারণ স্পেশালি হচ্ছে ওভেন নিটিং সম্পর্কে, কারণ এই জিনিস দুটা নিয়ে আসলে অনেক অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এখানে আলোচনা করা হয়। তো আমি সামনে জিনিসগুলো একটু সেপারেটলি আলোচনা করব, তখন আমি দেখাবো। আর এখানে কিছু কম্পালসারি জিনিস আছে যেটা দোনো ডিপার্টমেন্টকে করতে হয়। একটা মাস্টার প্রজেক্ট, এটা একটা দলগত প্রজেক্ট। আমি বর্তমান সেমিস্টারে আমি আমার মাস্টার প্রজেক্ট করছি, সেখানে আমি আর আমার টিম মিলে একটা লাইট সেন্সিটিভ টেক্সটাইল ডেভেলপ করতেছি। এটা বেসিক্যালি কন্ডাক্টিভ ইয়ান দিয়ে আমরা একটা সার্কিট ক্রিয়েট করছি, যেটা সার্কিটটা হচ্ছে লাইট সেন্সিটিভ, যেটা যখন স্বল্প আলোতে জিনিসটা অ্যানলাইটেড হবে। তো এরপর হচ্ছে আমাদের আর&ডি, এটাও আমি বর্তমানে কন্টিনিউ করছি। তো এটা আসলে প্রত্যেকটা প্রফেসরের আন্ডারে কাজ করার একটা ভালো সুযোগ, কারণ এখানে প্রফেসররা বিভিন্ন সময় তাদের বিভিন্ন টপিক থাকে, তাদের আন্ডারে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রসেস থাকে। তো সেটার জন্য তারা বিভিন্ন স্টুডেন্টদেরকে মানে অফার করে যে তাদের আন্ডারে কেউ কাজ করবে কিনা, বা তাদের টপিক গুলো শেয়ার করে এখানে। তো সেক্ষেত্রে কারো যদি ইন্টারেস্ট ম্যাচ করে, সেক্ষেত্রে তারা ওই প্রফেসরের সাথে আর&ডি করতে পারে, বা প্রফেসরকে নিজ থেকে নিজের টপিক সম্পর্কে নিজের আইডিয়া শেয়ার করতে পারে। সেক্ষেত্রে প্রফেসরের সাথে যদি ভালো একটা কনভারসেশন হয়, দোনো পক্ষের যদি মিল থাকে, তাহলে সেক্ষেত্রে ওই টপিক নিয়ে আর&ডি করতে পারে। দেন আর&ডির পর লাস্ট হচ্ছে মাস্টার থিসিস। এটাই হচ্ছে মাস্টার্স এর সমাপ্তি। তো এটাও সেম প্রফেসরের সাথে কাজ। তো ওই রিসার্চ, অনেকে দেখা যায় রিসার্চ এন্ড ডেভেলপমেন্টটাকে মাস্টার থিসিস সেই কনভার্ট করে, এটাকে আরো ফার্দার ডেভেলপমেন্ট করে বা নতুন একটা টপিক নিয়ে কাজ করে। তো এই জিনিসগুলো হচ্ছে দোনো ডিপার্টমেন্টের জন্য কম্পালসারি। আর আর বাকি আমি টেকনিক্যাল টেক্সটাইলের সাবজেক্ট গুলো নিয়ে আমি আমার নেক্সট সাইডে আলোচনা করতেছি। তো টেকনিক্যাল টেক্সটাইলের ম্যানুফ্যাকচারিং অফ টেক্সটাইলস এন্ড গার্মেন্টস, এখানে আমাদের দুইটা সাবজেক্ট পড়ানো হয়। একটা হচ্ছে স্পেশাল ফিল্ড অফ নিটিং, যেটা পড়ায় প্রফেসর ডক্টর মার্কাস ওয়েভার, আর থ্রিডি টেক্সটাইল, এটা পড়ে ডক্টর আলেকজান্ডার বুসগেন। তো নিটিং এ বেসিক্যালি যেটা আলোচনা করা হয়, এখানে টোটালি ওয়ার্প নিটিং নিয়ে আলোচনা করা হয়। কারণ এখানে ওয়েভ নিটিং এর চেয়ে আসলে ওয়ার্প নিটিংটা একটু বেশি ফোকাস করা হয়, স্পেশালি ম্যাশ ফেব্রিক, যেগুলো আমরা মেডিকেল টেক্সটাইলে ইউজ করি বা স্পোর্টস ওয়্যারে ইউজ করি। এসব বিভিন্ন ম্যাশ ফেব্রিক, তারপর সুইমওয়্যারের ম্যাশ ফেব্রিক ইউজ করি। তো আমরা কিভাবে অ্যাডভান্স ম্যাশ গুলো ক্রিয়েট করতে পারি ওই সম্পর্কে আইডিয়া দেওয়া হয়, কিভাবে এইগুলো ডিজাইনিং গুলো কেমনে হয়, এটার প্যাটার্নিং গুলো কিরকম থাকে,
অবভিয়াসলি এগুলো একটু কমপ্লেক্স, বাট অবদ্ধ কিছু না, অনেক একটু সময় লাগে বুঝতে, বাট অবভিয়াসলি পসিবল। আর 3 ডাইমেনশনাল টেক্সটাইলে যেটা হয়, আমরা হচ্ছে স্পেসার ফেব্রিক, যেটা বেসিক্যালি কার সিটে আমরা সচরাচর ইউজ করতে দেখা যায়, এই ধরনের ফেব্রিক গুলো কনস্ট্রাকশন নিয়ে আমরা আলোচনা করি। তো স্পেসার ফেব্রিকে বেসিক্যালি যতটা না নিটিং, তার চেয়ে বেশি ওভেন টেকনোলজিতে জিনিসটা আরো বেশি হয়। তো যার কারণে আমার বলা যে নিটিং আর ওভেন সম্পর্কে একটু বেসিকটা ভালোভাবে যাতে ক্লিয়ার করে আসে যারা এই সাবজেক্টে পড়তে ইচ্ছুক। তারপর আমি নেক্সট স্লাইডে আমাদের আরো যে সাবজেক্ট গুলো আছে হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইলস। এখানে আমরা বেসিক্যালি বিভিন্ন টেকনিক্যাল টেক্সটাইল ফেব্রিক, যেমন মেডিকেল টেক্সটাইল, প্রোটেক্টিভ ক্লথিং, এসব নিয়ে আমরা পড়ি। আর ওভেন টেকনিক্যাল টেক্সটাইলে আমরা বেসিক্যালি শেল মেকিং টেকনোলজি, যেটা হচ্ছে আপনার বাইকের হেলমেটের যে শেল বা বাইকের বা বডি আর্মারের যে শেল গুলো কিভাবে বানানো হয় ওভেন টেকনোলজিতে, এবং আমরা কিভাবে ওভেনের মধ্যে ডিফারেন্ট লেয়ার ফেব্রিক, মাল্টি লেয়ার ওভেন ফেব্রিক ক্রিয়েট করতে পারবো, কিভাবে ওভেন টেকনিক্যাল টেক্সটাইল গুলো ক্রিয়েট করতে পারবো, এটা নিয়ে আমাদের এই কোর্স ধারণা দেওয়া হয়। আর হচ্ছে অ্যাডভান্স ফিনিশিং, এটাতে হচ্ছে বিভিন্ন ফিনিশিং, যেমন অ্যান্টি মাইক্রোবিয়াল ফিনিশিং হচ্ছে বেসিক্যালি কোর্সে আরো অনেক ধরনের ফিনিশিং কোটিং নিয়ে আলোচনা করা হয়। তো এখানেও আসলে অনেকগুলো রিসার্চ টপিক পাওয়া যায়, যেটা পরবর্তীতে আমরা মাস্টার্স থিসিস বা মাস্টার প্রজেক্টের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তারপরে কোর্স যেটা আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টিং। তো ডিজিটাল প্রিন্টিং এ বেসিক্যালি আমরা কিভাবে আমাদের প্রিন্টিংটা কনভেনশনাল প্রিন্টিং থেকে ডিজিটালাইজড হয়, আমরা মোর কালার ইউজ করতে পারি এবং আমাদের প্রিন্টিংটাকে, আমাদের ডিজাইনটাকে কত রিয়েলিস্টিক করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। তো এই সাবজেক্টের আরেকটা অন্যতম টপিক ছিল আমাদের ডাইরেক্ট টু গার্মেন্টস প্রিন্টিং। তো এখানে ওরা একটা প্রিন্টিং মেশিন দেখেছে, যেখানে আমরা সরাসরি গার্মেন্টস এ যেমন আমরা ফটোকপি করি, ঠিক সেভাবে আমরা মানে প্রিন্টিং করতে পারবো। তো এটা তারপর এখানে কিছু আরো লেটেস্ট প্রিন্টিং টেকনোলজিস নিয়ে আলোচনা করা হয়। দেন অ্যাডভান্স ন্যারো ফেব্রিক, এটা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট। তো এখানে বেসিক্যালি বিভিন্ন ন্যারো ফেব্রিক, যেমন সিট বেল্ট থেকে শুরু করে আরো মেডিকেল টেক্সটাইল, দেন হচ্ছে বিভিন্ন শু যেমন অ্যাডিডাস, নাইকির অনেক শু কিন্তু ন্যারো ফেব্রিকের যে টেকনোলজি গুলো আছে এর মধ্যে ইনক্লুডেড। ওরা মানে জোতার যে উপরের আউটার লেয়ারটা তৈরি করে, এটা মানে আসলে খুবই কমপ্লিকেটেড একটা ডিজাইন, যেখানে এই সাবজেক্টটাতে আসলে এইসব জিনিস নিয়ে আলোচনা করা হয়। তারপরে এই সাবজেক্টে আরো একটা জিনিস নিয়ে আলোচনা করা হয়, এটা হচ্ছে ব্রেডিং। এই ব্রেডিং টেকনোলজিটা আসলে বাংলাদেশে অত একটা আমি দেখি নাই, বাট এখানে ব্রেডিংটা খুবই জনপ্রিয়। বিভিন্ন রকমের ব্রেডিং আছে, যেমন ব্রেডিং বলতে বেসিক্যালি আমার যে সুতা আছে, সুতার প্রত্যেকটা টুইস্টিং এর মাধ্যমে একটা ব্রেডেড ফেব্রিক তৈরি করা হয়। যেমন আমরা বলতে পারি আমাদের হুডির যে কর্ড গুলো, এগুলো কাইন্ড অফ একটা ব্রেডিং। তো এটা আরো অ্যাডভান্স ইউজ নিয়ে এখানে আলোচনা করা হয়। দেন হাই পারফরমেন্স ফাইবার, এখানে হচ্ছে বিভিন্ন হাই পারফরমেন্স ফাইবার সম্পর্কে ডিটেলস, তাদের প্রপার্টিজ, কোন ফাইবার আমি কেন ইউজ করব, কোন সিচুয়েশনে আমি কোন ফাইবার আমার জন্য পারফেক্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করি। আর লাস্ট যেটা, এটা হচ্ছে প্রোটেক্টিভ গার্মেন্টস। তো এটা বেসিক্যালি একটু ল বেসড সাবজেক্ট, বিকজ আমরা তো টেকনিক্যাল টেক্সটাইল বানাইলে হবে না, এটার প্রত্যেকটা ফাংশনালিটি এবং কেন জিনিসটা আমি প্রয়োগ করব, প্রত্যেকটা একটা আইন আছে, ওই আইনগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। আমাকে প্রোডাক্ট যে আমি মার্কেটে লঞ্চ করব, এটা কাস্টমার ইউজ করবে, কাস্টমার কিভাবে বেনিফিটেড হবে, কাস্টমারের কোনো ক্ষতি হবে কিনা, সবগুলো সার্টিফাইড করতে হবে। এইসব বিভিন্ন ল নিয়ে আলোচনা করবো। প্রোটেক্টিভ ক্লথিং এর কিছু নিয়ম আছে, যেমন আমি চাইলে আমি এদিকে একটা স্ট্র্যাপ লাগাই দিতে পারবো না, বা চাইলেই আমি এই জিনিসটা এই ম্যাটেরিয়ালটা অ্যাড করতে পারবো না। আমাকে নিয়মগুলো জানতে হবে যে কোন ফেব্রিকের সাথে কি ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবো, কোন ফেব্রিকের কোন প্রোটেক্টিভ ক্লথিং এর কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে, আমি ওই প্যাটার্নের উপর বেসিস করে আমাকে ডিজাইনটা ডেভেলপ করতে হবে। এইগুলো নিয়ে বেসিক্যালি এই সাবজেক্ট আলোচনা করা হয়। আর
ওকে, সো এটা হচ্ছে আমার বেসিক্যালি আমার হোকসুডের নিদারহ্যান্ড নিয়ে সাবজেক্ট নিয়ে আলোচনা। তো পরবর্তীতে আমি আসি একটু ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসে। ওকে, সো ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু আমি তুলে ধরলাম এই কারণে, কারণ অনেকের একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভিসা অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হয়। তো যেহেতু বাংলাদেশে জার্মান এমবাসি আছে, সো আমরা জার্মান এমবাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেব। তো কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেব এটার একটা ভিডিও আমি এখানে দিয়ে দিয়েছি, সবাই দেখতে পারবে আশা করি। দেন দেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর একটা এমবাসি আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর, যদিও এটা এখন 2 বছর, খুবই লং পিরিয়ড, বাট একটা ডকুমেন্ট সাবমিশন মেল দেবে, সেখানে আমাদেরকে সব রিকোয়ার্ড ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এটার লিঙ্কও আমি এখানে অ্যাড করে দিয়েছি। দেন ডকুমেন্ট সাবমিট করার পরে এমবাসি আমাদেরকে একটা ইন্টারভিউর জন্য একটা ডেট দেবে, সেদিন আমাদের এমবাসিকে ইন্টারভিউ দিতে হবে। তো আমি একটু পারভেজকে অনুরোধ করবো ইন্টারভিউ নিয়ে কিছুটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে। ইন্টারভিউ নিয়ে এক্সপিরিয়েন্স একেবারে খুব সিম্পল ভাবে ইন্টারভিউ গুলো হয়। পার্সোনালি যেমন আমার ক্ষেত্রে আমারটা আমি বলি, জাস্ট নাম জিজ্ঞেস করছে, আর আমি কোথায় পড়াশোনা করতে যাচ্ছি, ব্যাচেলরে রেজাল্ট কি ছিল, থিসিস কি নিছি, তারপর আমার কিছু ইন্টারন্যাশনাল পাবলিকেশন ছিল, তো তো এর জন্য আমাকে পাবলিকেশন সম্বন্ধে কিছু জিজ্ঞেস করা হয়েছে যে আমি কি কি নিয়ে রিসার্চ করছি, কেন আমি জার্মানিতে যাচ্ছি, ইউএসএ তে যাচ্ছি না, আমার তো ইউএস এর প্রোফাইল, এগুলো নিয়ে এগুলা কিছু ভ্যালিড অ্যান্সার দিতে হয়েছে। জাস্ট এটুকের মধ্যেই আমি আমারটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু না। হাইয়েস্ট গেলে মনে হয় আমাকে 3 থেকে 4 মিনিটের একটা ইন্টারভিউ ছিল আমার জন্য। এই ধন্যবাদ পারভেজ। এবং জিনিসটা আমার ক্ষেত্রেও সেম, আমাকেও বেসিক্যালি আমার কোর্সের সম্পর্কে ডিটেলস জিজ্ঞেস করা হয়েছে। তো তারপর কেন জার্মানিতে যাচ্ছি, কেন অন্য অপরচুনিটি যাচ্ছি না, যেহেতু জার্মানি এত লং পিরিয়ড কেন, সো এই জিনিসটাই ওরা বেসিক্যালি জানতে চাচ্ছে। আর আর মাঝে মাঝে আরো অনেক ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আছে যেখানে হয়তো টেক্সটাইল বেসিক থেকে অনেককে কোয়েশ্চেন করা হয়ে থাকে। সো অবভিয়াসলি এটা তেমন কঠিন কিছু না, বাট নিজেকে অবভিয়াসলি মানে কনফিডেন্ট রাখতে হবে। সো এটাই, আর তেমন কঠিন কিছু না। আর এরপর হচ্ছে ইন্টারভিউর পর একটা পাসপোর্ট কালেকশন মেল আসবে, সেখানে অবভিয়াসলি ভিসা হলে গ্র্যান্টেড ভিসা সহ পাসপোর্টটা ফেরত দেওয়া হবে। এটাই হচ্ছে একটা ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস, খুব সিম্পল। এবং জার্মানির প্রসেসের একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে এখানে কোনো এজেন্সির কাছে যেতে হয় না, সম্পূর্ণ প্রসেসটা এ টু জেড নিজেই করা পসিবল। প্রত্যেকটা জিনিস অনলাইনে অ্যাভেলেবল, প্রত্যেকটা ইনফরমেশন অ্যাভেলেবল, এই সম্পূর্ণটা নিজে করা সম্ভব। আমি বলবো কেউ যদি কোনো এজেন্সির কাছে যেয়ে থাকে, এটা টাকা নষ্ট করা ছাড়া আর কিছু না। সো আচ্ছা, এবার আসি স্টুডেন্ট লাইফ ইন জার্মানি। সো বেসিক্যালি জার্মানিতে আমরা যারা স্টুডেন্ট আছি আমাদেরকে টোটাল 120 দিনের একটা ওয়ার্ক পারমিট দেওয়া হয়। তো প্রতি বছরে পুরো বছর আমরা 365 দিনের মধ্যে 120 দিন আমরা কাজ করতে পারবো। সেটা আমরা যেভাবে করে নিজে কোম্পানির সাথে কাজ করি এটার উপর ডিপেন্ড করে। মানে এটা একটা আয়ের সুযোগ, জার্মানিতে পড়াশোনার পাশাপাশি বৈধভাবে আয় করা যায়। আমরা একটু সবার মাইক্রোফোনটা মিউট করলে ভালো হতো। ভাই এখানে হচ্ছে আমাদের আসলে প্রশ্নের কয়েকটা ছিল আমাদের বক্সে আর কি, মেসেজ বক্সে। কাইন্ডলি যদি আপনি হ্যাঁ, সম্ভব হয় তাহলে আমার প্রশ্নগুলো। ঠিক আছে, আমি আর 10টা মিনিট সময় নেব, দেন আমি সবার প্রশ্নের উত্তর দিচ্ছি। জি জি ভাই, অবশ্যই, অনেক ধন্যবাদ। ওকে ওকে, তারপর আমি পার্ট টাইম জব, এটা জবে আসলে একটা আয়ের সুযোগ। দেখা যায় যে পার্ট টাইম জবে এভারেজে যদি আমি হিসাব করি যে 800 থেকে 1000 ইউরো পর্যন্ত ইনকামের সুযোগ থাকে। তো একটা লেখাপড়ার পাশাপাশি একটা ভালো আয়ের সুযোগ, তার মানে এই না যে সবসময় আয়ের পিছনে দৌড়াইতে হবে। অবভিয়াসলি নিজের লেখাপড়াটাকে প্রাধান্য দিতে হবে। তার তার পাশাপাশি সার্ভাইভিং এর জন্য যে পরিমাণ টাকা দরকার ওটা ইনকাম করাটা আমি বলবো যথেষ্ট। তারপর সোশ্যাল অ্যাক্টিভিটিস, এখানে স্টুডেন্ট বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন জার্মানির ওয়ান অফ দ্য অর্গানাইজেশনের নাম হচ্ছে আস্থা।
এসটিএ, এটা যদি ওদের শর্টকাট নেম, ফুল ফর্ম আমি জানি, আমি আর ভুলে গেছি। তো তো ওরা হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অর্গানাইজেশনের শাখা আছে, তো ওদের আন্ডারে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস হয়, তো এগুলোতে অনেকে পার্টিসিপেট করে। সো যারা অবভিয়াসলি ফরেনার তাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম এটা। দেন হচ্ছে সেমিস্টার টিকেট। সেমিস্টার টিকেটের জিনিসটা অবভিয়াসলি আমাদের স্টেটের জন্য একটু প্রযোজ্য, কারণ অন্যান্য স্টেটে এই ফ্যাসিলিটিটা যেটা অত বেশি আছে কিনা আমি জানি না, বাট এখন বর্তমানে একটা ডয়েচল্যান্ড টিকেট নামে একটা টিকেট আছে, যেটা দিয়ে ফুল ডয়েচল্যান্ড জাস্ট পুরা মাসে 49 ইউরো খরচ করে পুরো ডয়েচল্যান্ডে ঘুরেছে। প্লাস এই কান্ট্রি গুলো যেমন নেদারল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স, অস্ট্রিয়া, এসবের যে বর্ডার সাইড সিটি গুলো আছে, এসব সিটিতেও ট্রাভেল করা যায় অতটুকু পর্যন্ত কাভারিং রেঞ্জ। তারপর অবভিয়াসলি নিউ কালচারাল এক্সপিরিয়েন্স, বিভিন্ন দেশের মানুষের সাথে মেশা, তাদের সম্পর্কে জানা। আর জার্মানি বর্তমানে একটা নিউ ইমিগ্রেশন ল ওরা বাস্তবায়ন করতে যাচ্ছে, এটা খুব সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আগামী এপ্রিল থেকে কার্যকর হবে। এটা হচ্ছে ডুয়েল পাসপোর্ট আর ডুয়েল সিটিজেনশিপ। বেসিক্যালি জার্মানি আগে ডুয়েল সিটিজেনশিপ সাপোর্ট করতো না, সেক্ষেত্রে যারা বাঙালিরা সিটিজেনশিপ নিতে চাইতো জার্মানি, সেক্ষেত্রে বাংলাদেশের সিটিজেনশিপটাকে ত্যাগ করতে হইতো বা ছেড়ে দিতে হইতো। তো এক্ষেত্রে জার্মানি এখন নতুন ল এর কারণে হয়তো বাংলাদেশের সিটিজেনশিপটাও তারা এখন রাখতে পারবে। তারপর আরো অনেক ফ্যাসিলিটি আছে, যে তাড়াতাড়ি জার্মান পাসপোর্ট পাওয়া, প্লাস এটা এই কারণে আমি এটার সাথে একটা ভিডিও ইনক্লুড করে দিচ্ছি, তো যারা এটা সম্পর্কে জানতে চায় তারা ভিডিও দেখে জানতে পারবে। আর অবভিয়াসলি জার্মান ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ শিখা। হ্যাঁ, এখন জার্মান ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে কিভাবে শিখতে পারবো? তো আমি কিছু অনলাইন প্ল্যাটফর্মের সাথে কিছু বই প্লাস ইনস্টিটিউশনের নাম দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ওয়েবসাইট, ডয়েচে ভেলে এবং ভিএইচএস থেকে আমরা অনলাইন ওয়েবসাইট থেকে শিখতে পারবো। তারপরে প্লে স্টোরে এই অ্যাপস গুলো আছে, দেন ইউটিউব চ্যানেলস আছে, দেন বাংলাদেশের যেটা অনেক বিখ্যাত ইনস্টিটিউট, গোয়েতি ইনস্টিটিউটের ঢাকাতে, ওরা খুব ভালো পড়ায়। দেন ডিএস প্রাকে চট্টগ্রামে যারা আছে তাদের জন্য। আর জি ল্যাব ওরা হচ্ছে অনলাইনে ক্লাস নেয়, ওরাও খুব ভালো জার্মান শিখায়। আর আর বইয়ের মধ্যে আমি বলবো মানে আমি যতগুলো বই পড়েছি এর মধ্যে এই বইগুলো আমার সবচেয়ে কার্যকরী লেগেছে। তো আমি এই বইগুলোকে আশা করি সবাই আমি সাজেস্ট করছি, আশা করি অন্যদেরও জিনিসটা কাজে লাগবে। আর আর যেটা অবভিয়াসলি জার্মান শেখার জন্য যেটা আমার ক্ষেত্রে হয়, আমি বেসিক্যালি আমার পার্ট টাইম জবে কন্টিনিউয়াস বলার চেষ্টা করি। হয়তো দেখা যায় সবকিছু শুদ্ধ হয় না বা কিছু হয় না, বাট এটা নিয়ে আসলে না ওদের এখানে কোনো লজ্জা বা সামথিং নেই। যেমন আমাদের মধ্যে একটা হেজিটেশন কাজ করে যে ভুল বললাম কিনা, ওরা এটা কোনো কেয়ার করে না। আসলে সত্যি কথা বলতে ভুল বলতে 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 শেখা যায়। মানে আমি একদিন ভুল বলছি, 2 দিন ভুল বলছি, দেন চিন্তা করতেছি যে না আমি ভুলটা কোথায় বলতেছি, দেন আমি জিনিসটা ঠিক করলাম। এভাবে করে করে আসলে জিনিসটা অটোমেটিক হয়ে এসেছে। আর হচ্ছে কন্টিনিউয়াস যখন মানুষের সাথে কনভারসেশন করে, এটা একটা কাজে দেয়। যদিও বাংলাদেশে এই জিনিসটা পসিবল না, সেক্ষেত্রে আমি বলবো যে এই ওয়েবসাইট গুলো যদি আমরা ফলো করতে পারি, এখানে একটা জার্মানের এনভায়রনমেন্ট পাওয়া যায়, যেটা হয়তো আমাদেরকে শেখার ক্ষেত্রে একটা বুস্ট আপ করবে, জিনিসগুলো বুঝতে, জিনিসগুলোর সাথে অভ্যস্ত হইতে। এই জিনিসগুলো তাদের জন্য প্রযোজ্য যারা আসলে জার্মানিতে ডেডিকেটেড আসতে চাচ্ছে তাদের জন্য। কারণ এখানে আসলে অফিস আদালত মার্কেট ইচ এন্ড এভরিথিং ইংলিশটা আসলে ওরা বলতে পারে কিন্তু বলতে চায় না, যেটা হচ্ছে বাস্তবতা। তো অবভিয়াসলি জার্মান জানাটা দরকার সার্ভাইভ করতে হলে। দেখা যায় যে কোনো একটা প্রবলেমে পড়লে আমি যদি এটা ইংলিশে এক্সপ্লেন করতে পারতেছি, বাট দেখা যায় আমি যদি কিন্তু যাকে এক্সপ্লেন করতেছি সে হয়তো দেখা যায় যে ইংলিশ জানে না বা বুঝে না, তখন জিনিসটা আমার জন্য অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো জার্মান জানাটা খুবই জরুরি। আর যারা বাংলাদেশে আছে তারা বলবো মিনিমাম B1, যেটা পারভেজ বলেছে, B1টা শিখে আসা উচিত। কারণ সেক্ষেত্রে জিনিস পড়তে ইজি হয়ে যায়, আদারওয়াইজ লেখাপড়ার সাথে আসলে কোর্স কন্টিনিউ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, অনেক প্রেশার হয়ে যায়। আর নেক্সট আমি আমার লাস্ট স্লাইড, এটা হচ্ছে আমার জব অপরচুনিটি নিয়ে। জার্মানিতে বিভিন্ন জায়গায় জব অপরচুনিটি রয়েছে, যেমন বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের অ্যাডিডাস, নাইকি, পুমা। নাইকের যদিও স্টোর নাই, জাস্ট স্টোরি আছে, ওইরকম অফিস নেই, বাট অ্যাডিডাস আর পুমা তো অরিজিনাল জার্মান কোম্পানি, ওদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট স্পেশালিস্ট পদে আছে। দেন আরো বড় ব্র্যান্ড আছে, যেমন কেমিক্যাল ব্র্যান্ড বলতে
ব্র্যান্ড বলতে ডাইস্টার্স আছে, এইসব ব্র্যান্ডের প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করা যায়, যেমন C&A, H&M এগুলো আছে। দেন প্রোডাক্ট মার্কেটিং, সাপ্লাই চেন, যারা ট্রেড এন্ড রিটেল নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক তাদের জন্য প্রোডাক্ট মার্কেটিং, সাপ্লাই চেন এসব খুব অ্যাট্রাকটিভ সাবজেক্ট। এবং এখানে টেক্সটাইল ল্যাবরেটরিজ অনেক জনপ্রিয়, যেমন হনেস্টাইন, SGS, এসব ল্যাবরেটরিতে জবটা অনেক অ্যাট্রাকটিভ এবং ওদের স্যালারিটাও অনেক অ্যাট্রাকটিভ। আর এগুলো হচ্ছে জব সার্চিং ওয়েবসাইট, বেসিক্যালি এখানে জবগুলো এমপ্লয়াররা পোস্ট করে থাকে, এখান থেকে বেসিক্যালি অ্যাপ্লাই করতে হয়। সো আজকের মোটিভেশনাল স্পিচ এটাই, man muss an sich selbst glauben, das ist das Geheimnis. So এটার মিনিং হচ্ছে ইউ নিড টু বিলিভ ইন ইউরসেলফ, দ্যাটস দ্য সিক্রেট। যেটা পারভেজ বলছে, অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে সফল হব। তো এটা আমাদের পরিচয়, জাস্ট তুলে ধরলাম। এখানে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আমাদের মেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা অবভিয়াসলি এখানে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই সাধ্যমতো চেষ্টা করব হেল্প করার, যাতে আপনাদের যাত্রা পথে বাধা বিঘ্নটা আমরা যতটুকু সম্ভব দূর করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন কোয়েশ্চেন আনসারের দিকে যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ইমরানুল শহীদ ভাই এবং আব্দুল্লাহ আল পারভেজ ভাইকে। আপনারা অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন এবং আপনাদের অনেক শত ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের যাদের প্রশ্নগুলো আছে, এখানে অলরেডি হচ্ছে কয়েকজন হচ্ছে আমাদের ইনবক্সে হচ্ছে মেসেজ করেছেন। আমি প্রশ্নগুলো একটা একটা করে বলছি, ভাই কাইন্ডলি যদি আপনি একটু শুনতেন। বা এখানে হোসনা রিকিতা প্রশ্ন করেছে, হোকশিউল নিদেফাই এপ্লাই এর কতদিন পরে অফার লেটার আসে? ইন্টারন্যাশনাল ডেডলাইনের পরে? ওকে, বেসিক্যালি এটা যেহেতু এখন বর্তমানে সামার সেমিস্টারের অ্যাপ্লাই গুলো চলতেছে, তো সামার সেমিস্টারের ডেডলাইন শেষ হয়েছে যদিও ডিসেম্বরে, বাট ওরা অফার লেটার দেওয়া শুরু করে ফেব্রুয়ারি থেকে। অলরেডি আমি যতটুকু জানি অফার লেটার দেওয়া শুরু করছে, কিন্তু ওরা আসলে বিভিন্ন ধাপে অফার লেটার দেয়। হয়তো পুরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওরা হয়তো অফার লেটারটা দেবে, দেন ওদের অ্যাডমিশন পিরিয়ডটা শুরু হবে। তো যারা প্রথম ধাপে অফার লেটার পায়নি তারা হতাশ হওয়ার কিছু নাই, ওরা 3-4 ধাপে অফার লেটার দিয়ে থাকে, হয়তো পরবর্তী ধাপে শুভ সংবাদটা অপেক্ষা করছে আর কি, ইনশাল্লাহ। মোহাম্মদ তাইয়ুব প্রশ্ন করেছেন, R&D মোটিভেশন লেটার এগুলোর ফরম্যাট কি HNDA-তে দিলেও এটা ওয়েবসাইটে কোন অংশে পাবো? হ্যাঁ, এগুলো এইচএনের প্রতিটা ওয়েবসাইটে প্রত্যেকটা জিনিসের ফরম্যাটিং কিভাবে লিখতে হবে, কিভাবে ওরা মার্কিং করে সব দেওয়া আছে। আমার স্লাইডে প্রত্যেকটা জিনিসের লিংক অ্যাড করা আছে প্রত্যেকটা জায়গায়। যেমন আমি একটু স্লাইডটা শেয়ার করি আবার। এই যে আমার মোটিভেশন লেটার, R&D প্রত্যেকটাতে আমার রিকোয়ারমেন্টের লিঙ্ক গুলো দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করলে আমরা লিঙ্কে পৌঁছে যাব। আমি জাস্ট ফর এক্সাম্পল আমি এই লিঙ্কটা ক্লিক করে আমি সবাইকে দেখিয়ে দিই যে এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। এখানে হচ্ছে বেসিক্যালি কিভাবে R&Dটা লিখতে হবে, পেজের মার্জিন কত থাকবে, তারপর এখানে কি কি কন্টেন্ট থাকতে হবে, এগুলো সবগুলোই ইনক্লুড করা আছে। আশা করি সবাই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে। জি জি, হ্যাঁ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এম কে হাসান সাকিব লিখেছেন, আসসালামু আলাইকুম আলমি ভাইয়া এবং পারভেজ ভাইয়া, খুব সুন্দর একটি সিটেক ক্যারিয়ার ক্লাবের আয়োজনে একটি প্রশ্ন ছিল, গ্রুপ আকারে রিসার্চ পেপার করে হলে সেটা কি অ্যাটাচ করা যাবে? পারবে এই প্রশ্নটার উত্তর দিতে? পারভেজ ভাই
রিসার্চ পেপার গুলা বেসিক্যালি সবগুলা গ্রুপ আকারেই করতে হয়, একজন সুপারভাইজার থাকে। আমি এই ক্ষেত্রে, যদি তোমরা স্টিল নাও স্টুডেন্ট হও আমাদের কলেজে, আমি মনে করি আমাদের একজন স্যারের সাথে কন্ট্যাক্ট করে স্যারকে সুপারভাইজার রেখে কাজ করতে পারো। দেন ফুল কাজ কমপ্লিট হয়ে গেলে দেন গ্রুপ আকারে ইজিলি পাবলিশ করা যাবে ইন্টারন্যাশনাল জার্নালে। অবশ্যই একজন সুপারভাইজার রাখতে হবে। ভাই আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে রিসার্চ রিলেটেড। হাউ ক্যান আই স্টার্ট ওয়ার্কিং অন এ রিসার্চ পেপার ইন ব্যাচেলর? মোসাইব হোসেন প্রশ্নটা করেছেন, ভাই কাইন্ডলি যদি একটু অ্যান্সার দিতেন। ওকে, অবশ্যই আমি এই সেম উত্তরই দিব আমাদের স্যারদের সাথে যোগাযোগ করার জন্য। তবে যে কোনো রিসার্চ পেপার, এটা তো অনেক বড় একটা কাজ, এগুলা চাইলেই তো শুরু করা যায় না। সবার আগে নিজের মাইন্ডকে ট্রেন করতে হয়। তো এই ট্রেন করার জন্য আমি রেকমেন্ড করব যে বেশি বেশি রিসার্চ আর্টিকেল পড়ার জন্য। রিসার্চ আর্টিকেল যখন পড়া শুরু করবে তখন অটোমেটিক্যালি তার মাথার মধ্যে আইডিয়া চলে আসবে যে সে কি করতে হবে কি না করতে হবে। আর দেন আমাদের স্যারদের কাছে তো অবশ্যই যাইতে হবে, স্যাররা গাইড করবে যে তোমরা এখান থেকে এই টেস্ট গুলো করো। আর এর বাহিরেও যদি কারো হেল্পের দরকার হয়, এখানে আমরা সিনিয়র ভাইরা, যেমন আমি পার্সোনালি আমি নিজে তো শুরু করি নাই, আমার উপরে আমাদের 4th ব্যাচ 6th ব্যাচ 5th ব্যাচের ভাইরা ছিল, তারা আমাকে গাইড করে করে শিখাইছে দেখে আমি শিখতে পারছি। তো এরকম ভাবে বড় ভাইদের হেল্প নিতে হবে আর কি। আর এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আচ্ছা, আমি এখানে দুইজনকে মেনশন করতে চাই অবভিয়াসলি। ফার্স্ট হচ্ছে সাইফুল ফয়সাল ভাই, আর হচ্ছে জাকির হোসেন শুভ ভাই। উনাদের দুজনের অবদান আসলে অনস্বীকার্য। ওনারা যেভাবে আমাদেরকে হেল্প করছে, একদম আমাদেরকে বলতে গেলে জিরো থেকে ওরা গাইডলাইন দিছে, মানে ওদের প্রতিটা কাজে আমাদেরকে সাথে রাখছে। তো যার কারণে আমরা ওনাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারছি, মানে স্কিল শিখতেছি। অবশ্যই এই জিনিসগুলা আমরা আমাদের ভাইদেরকে, আমরা যখন চলে আসি মানে জার্মানিতে আসার আগে আমরা ভাইদেরকে প্রচুর প্যারা দিছিলাম, এই দুইটা ভাইকে। তো ভাইরা চুপ করে করে সবকিছু সহ্য করে গেছে, কিছু বলে নাই, কারণ জানে যে আলটিমেটলি আমরা ওই ফেজেই আসতেছি যে ভাইরা ওই ফেজে বর্তমানে যেখানে আছে। তো জার্মানিতে আসার প্রায় 2 মাস পরে আমাকে এই দুই ভাইয়ের মধ্যে যে কোনো এক ভাই বলছিল যে এখন কেমন ফিল হয় যখন আমরা ব্যস্ত ছিলাম, তোমরা তো ব্যস্ত চাও না, এখন নিজেদের কি ব্যস্ত লাগে না? তো এই জিনিসটা থেকে একটু শিক্ষা নেওয়া উচিত যে আমরা যদি কাউকে মেসেজ নক করার পরে যদি আমরা রিপ্লাই না দিই, তো এটাতে মন খারাপ করার কিছু নাই, কারণ আমরা এখানে অনেক একটা বিজি শিডিউল পার করি। আমরা বাংলাদেশে হেলায় ফেলায় ঘুরি, কিন্তু এখানে প্রত্যেকটা সেকেন্ড একটা ভ্যালু ক্যারি করতেছি। তো আমরা চাইলেও ফ্যামিলিকে পর্যন্ত টাইম দিতে পারি না। সো ইনশাল্লাহ কেউ যদি নক দেয় অবশ্যই আমরা তাদের কাছে ব্যাক করবো ইনশাল্লাহ যেভাবে হোক। তো এটা দিয়ে মন খারাপ করার কিছু নাই। ছোট ভাইরা, আমি অবশ্যই চাবো যে আমাদের ক্যাম্পাসের ছোট ভাইরা আসুক, ভালো কোনো পজিশনে যাক, যেমনটা আমাদের সিনিয়র ভাইরা আমাদের ক্ষেত্রে চাইছিল। তো এটা চেন বাই চেন চলে যাবে ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ভাই। এখানে আর কয়েকটি প্রশ্ন ছিল, সেগুলো যদি বলি। চাকরির অভিজ্ঞতা ছাড়া যাওয়া যাবে, একজন প্রশ্ন করেছেন। আচ্ছা, আমি এটা নিয়ে বলি। চাকরির অভিজ্ঞতা বলতে জব এক্সপিরিয়েন্সটা আসলে খুবই দরকার। কারণ বেসিক্যালি আমি বলবো যারা টেকনিক্যাল টেক্সটাইল পড়তে চাই, সেক্ষেত্রে অবভিয়াসলি প্রোডাকশনের জবটা তার জন্য বেনিফিট, এটা যে প্রোডাকশনে হোক না কেন। প্রোডাকশনে তো আমি বলবো যে সে যদি মিনিমাম বাংলাদেশে 1 থেকে 2টা বছর চাকরি করতে পারে, এটা তার জন্য প্রত্যেকটা জিনিস বুঝতে, প্রত্যেকটা জিনিস অ্যানালিসিস করতে অনেক হেল্প করবে। ইমতিয়াজ আলম জিদান প্রশ্ন করেছে, রিকমেন্ডেশন লেটার বারবার নিতে হবে নাকি নাকি যেটা নিব সেটাই বারবার ফটোকপি করে ইউজ করা যাবে? আরো কিছু প্রশ্ন আছে। আমি ফার্স্ট অফ অল জার্মানিতে কোনো রিকমেন্ডেশন লেটারের দরকার পড়ে না। সো আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট গুলো অ্যাড করেছি এবং আমাদের ভার্সিটির রিকোয়ারমেন্টও দেখেছি। এখানে কোনো রিকমেন্ডেশন লেটারের দরকার নেই। এখানে হচ্ছে অবভিয়াসলি নিজের ট্যালেন্ট শো করতে হবে। তো এর মাধ্যমে আসলে অফার পাওয়া যাবে। অ্যাপ্লাই করার কত দিনের ভেতর অফার লেটার দেয় অল টেক্সটাইল ইউনিভার্সিটি ইন জার্মানি? এটা আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য এটা ভ্যারি করে। এটা এক এক ইউনিভার্সিটি সিস্টেম এক এক রকম। যেমন হোকসুলে হোফের কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে হচ্ছে হোকসুলে হোপ অ্যাপ্লাই পিরিয়ড শেষ হওয়ার 1 মাসের মধ্যে ওরা অফার লেটার প্রোভাইড করে যারা যারা সিলেক্টেড হয়েছে তাদেরকে।
বাট অন্যান্য যেমন যেমন নেদারল্যান্ডের ক্ষেত্রে সময়টা 2 মাস, মিউনিকের ক্ষেত্রে হয়তো 1 মাস। কারণ এটা আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব অথরিটি আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা। সেটা কমন কোনো কিছু না। তো এটা আসলে সোজা কথা হচ্ছে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। বিদেশে আসার জন্য প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদেরকে ধৈর্য ধরা শিখতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে সাফল্য আসবে। আচ্ছা ভাই, আরো কয়েকটা প্রশ্ন ছিল। নোটারাইজেশন কোথায় কিভাবে ভালো হয়? পারবেশ। অবশ্যই যদি এই ছোট ভাই যদি চিটাং এর হয়, অবশ্যই আমি বলবো ডিরেক্ট কোড বিল্ডিং এ চলে যেতে। এই কোড বিল্ডিং তো চিনেই, আমাদের কি বলে নিউ মার্কেটের পিছনের দিক দিয়ে। আর ঢাকারটা আমি জানি না, ঢাকা থেকে মনে হয় আলবি করাইছিলি। ঢাকা ঢাকা মতিঝিলে আছে, তারপর আর অনেক জায়গায় আছে। ঢাকায় তো কমন। এটা খুবই নরমাল জিনিস, যে জাস্ট 20 টাকা পার পেজ করে নিবে, এগুলো কোনো ইয়া না, জাস্ট ফটোকপি করে নিয়ে গেলেই হবে। এটা তো মজার কিছু না। MOI থাকলে কি IELTS লাগবে? যদি না লাগে তাহলে এমবাসি পেজ করতে কি প্রবলেম হবে? আরেকটা আচ্ছা, এই জিনিসটা আমি ক্লিয়ার করি। ভার্সিটির ক্ষেত্রে আইএলটিএসটা ইম্পর্টেন্ট না, কারণ প্রত্যেকটা ভার্সিটি, কয়েকটা ভার্সিটি ছাড়া মেবি মিউনিক ছাড়া, মেবি এখন মিউনিকে হয়তো এমওআইটা তুলে দিছে, এমওআই ওরা নেয় না, অ্যাকসেপ্ট করে না। কিন্তু অন্যান্য ভার্সিটিতে এমওআই থাকলে ওরা অফার লেটারের কম্পিটিশনে অবভিয়াসলি নেবে, কিন্তু তার মানে এই না যে আমার অফার লেটার নিশ্চিত। এর ক্ষেত্রে মানে আইএলটিএসটা ম্যান্ডেটরি না। আইএলটিএস থাকলেও যা, না থাকলেও তা। কিন্তু এমবেসির জন্য অবশ্যই অবশ্যই আইএলটিএস লাগবে, কারণ ভিসা পাওয়ার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলটিএস। এখানে যে রিকোয়ারমেন্ট গুলো আছে এর মধ্যে আইএলটিএসটা অন্যতম। আইএলটিএস সার্টিফিকেটে যদিও মিনিমাম রিকোয়ারমেন্ট 5.5 এমবেসির তরফ থেকে, যেটা এমবেসির ওয়েবসাইটে দেওয়া আছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্র বিশেষে দেখা যায় ঠিক মতো ইংলিশে কথা বলতে না পারলে ওরা অনেক সন্দেহপ্রবণ হয় যে আসলে সে স্টাডি কন্টিনিউ করতে পারবে কিনা। তো এক্ষেত্রে নিজেকে অবভিয়াসলি ডেভেলপ করার জন্য আমি বলবো যে আইএলটিএসটা দেওয়া উচিত, এবং এমবেসি রিকোয়ারমেন্ট তো আছে। তো আইএলটিএস একটা ভালো স্কোর, বা মিনিমাম আমি যদি বলি যে 6.5 অ্যাচিভ করা খুবই জরুরি। পাবলিশড হয় নাই এমন রিসার্চ পেপার কি অফার লেটার পাওয়ার ক্ষেত্রে হেল্প করে? আরেকটা প্রশ্ন ছিল ভাই। নো নো, এই রেকগনাইজেশন ছাড়া কোনো কিছুই সিভিতে অ্যাড করা উচিত না। আর এগুলা কোনো ভ্যালিউ মানে ক্যারি করে না উইদাউট, মানে এক্সেপ্ট থিসিস পেপার। তো ভাই ধন্যবাদ। আর রেজাল্টের পর প্রফেশনাল সার্টিফিকেট কি সাথে সাথেই পাওয়া যায় নাকি অপেক্ষা করতে হয় আরো? আমাদের বুটেক্স মেইন সার্টিফিকেটই দিয়ে দেয়, প্রফেশনাল নেওয়া প্রয়োজন পড়ে না, চাইলে মেইন সার্টিফিকেটই সাথে সাথে নেওয়া যায়। আচ্ছা, এটার জন্য কিন্তু একটু আমি একটু অ্যাড করি। এটার জন্য হচ্ছে বর্তমানে সিচুয়েশন কি জানি না, বাট আমাদের সময় রেজাল্ট পাওয়ার 6 মাস পর আমাদের ক্যাম্পাসে কিন্তু আমাদের ডকুমেন্ট গুলো আসছে, তারপর আমরা যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারি। আমি জানি না বর্তমানে কতদিন সময় লাগে, হয়তো যারা বর্তমানে স্টুডেন্ট আছে তারা ভালো জানবে, হয়তো 12 ব্যাচ থেকে ভালো জানবে। তো বেসিক্যালি আমাদের ক্যাম্পাসে যখন আমাদের ট্রান্সক্রিপ্ট গুলো চলে আসবে, তারপর যে আমরা বুটেক্সে আমরা মূল সনদের জন্য আবেদন করতে পারবো, যেটা পেতে হয়তো 1 মাস সময় লাগবে আবেদন করার পর। অনেক অনেক ধন্যবাদ ভাই। এখানে একজন আরেকটা প্রশ্ন করেছে, সেটা আসলে ক্লিয়ার না। বলছে ব্যাচেলর ইন টেক্সটাইল এন্ড ক্লথিং ম্যানেজমেন্টে ভর্তি হলে কেমন হয় তৃতীয় বর্ষে? এখন মেবি তৃতীয় বর্ষে আছে, হয়তো ব্যাচেলর ইন টেক্সটাইল এন্ড ক্লথিং ম্যানেজমেন্টে ভর্তি হলে কেমন হয় সেটা যদি একটু জানাতেন। পারবে আইডিয়া দে, তোর তো পরিচিত আছে। ইয়াটা বুঝি না, তৃতীয় বর্ষে কি বাংলাদেশে পড়াশোনা করতেছে স্টিল নাও? জি ভাই, হতে পারে, এটা ক্লিয়ার না আর কি। এটা হলে কোন রকমে জার্মানি থেকে অফার লেটার ম্যানেজ করলে করে ফেলতে পারে, কিন্তু এমবাসি আটকায় দেওয়ার চান্স প্রায় 90%, কারণ তার ট্রাভেলটা সাসপিশিয়াস। সে পড়াশোনার জন্য যাচ্ছে না এমবাসি, এমনও জার্মান এমবাসি একটু জাউরা বেশি, তো ঝামেলা করার চান্স খুঁজে তারা। তো এখানে ইয়া করতে পারে। আরেকটা মূল বিষয় হচ্ছে যে আমাদের বুটেক্স কি আদৌ কি অ্যালাউ করে নাকি স্টুডেন্ট লিভ করা 25% কমপ্লিট করার পরে স্টুডেন্ট লিভ দেয় কিনা উইথ সার্টিফিকেট,
এটাও একটা মূল বিষয় যেটা আমরা জানি না, যেহেতু আমরা ব্যাচেলর করে এখানে আসি নাই আর কি, মানে হাফ ব্যাচেলর করে। আমার মতে বাংলাদেশ থেকে টেক্সটাইলের উপর ব্যাচেলরটা কমপ্লিট করা উচিত, কারণ অনেক কিছু শিখে আসা যায় যেটা এখানে নাই আর কি বেসিক্যালি। এখানে বেসিক্যালি আমাদের মানে প্রোডাকশনের এখানে যদিও শিখায়, কিন্তু ব্যাচেলরে যা শিখায় এগুলো বেসিক্যালি থিওরিটিক্যাল বেস, আর অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্স অনেক কিছু শিখায়, যেটা সত্যি কথা। আমি কাউকে নিরুৎসাহিত করবো না আসার জন্য, অবভিয়াসলি সে আসা উচিত। কিন্তু আমি বলবো যে এখানে ব্যাচেলরে আসার চেয়ে মাস্টার্সে আসলে তার জন্য অপরচুনিটিটা আরো বেশি, বিশেষ করে জব পাওয়া, যার কারো যদি সেটেল হওয়ার প্ল্যান থাকে সেক্ষেত্রে জিনিসটা আরো হেল্পফুল হয়ে যায়। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি আসলে প্রশ্নটা করেছিলাম, আমি এখন আর কি সিটেক 17 ব্যাচ, আমাদের ক্লাস কিছুদিন পর শুরু হবে। আমি অ্যাপ্লিকেশন করে 25% কমপ্লিট করে সার্টিফিকেট পেতে পেতে আমার কি তৃতীয় বর্ষ উঠে যাব আমি, এই জন্য আর কি বলছিলাম তৃতীয় বর্ষে। তাহলে আমার সাজেশন থাকবে কষ্ট করে আরেকটা বছর কমপ্লিট করে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হঠাৎ করে এই জন্য আর কি প্রশ্নটা করেছিলাম। ওকে, ধন্যবাদ ভাই। আমার কিছু কোশ্চেন ছিল, কাইন্ডলি কি করা যাবে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাইয়া, প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম সাইদুল ইসলাম শুভ। আমি পড়াশোনা করেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী থেকে। আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে 2023 অক্টোবরের 15 তারিখে, এন্ড দেন নভেম্বরের 5 তারিখ থেকে আমি ফকির প্যালসে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে জব করছি। তো জার্মানি নিয়ে আমার আগে থেকে প্ল্যানিং ছিল, এন্ড সেই অনুযায়ী আমি আগাচ্ছিলাম। তো আমি অক্টোবর, যেহেতু আমাদের এম্বাসির ওয়েটিং পিরিয়ডটা এখন অনেক হাই, অ্যারাউন্ড 20 to 21 মান্থস, আমি অক্টোবরের 5 তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিই, কারণ আমার টার্গেটটা ছিল 2025 উইন্টার। তো সেক্ষেত্রে আমি যেটা দেখলাম, আমার হয়তোবা হচ্ছে ইন্টারভিউ ডেট আসতে পারে জুন টু আগস্টের মধ্যে অথবা জুলাইয়ের মধ্যে। তো সেক্ষেত্রে যদি হচ্ছে অফার লেটারটা পরে আসে তাহলে তো আমার প্রবলেম। তো এখন আমি কি 2025-এর সামারের জন্য অ্যাপ্লাই করব নাকি 2025-এর উইন্টারের জন্য অ্যাপ্লাই করব, এটা একটা পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেক্ষেত্রে হোপসুর নিদারায়ণ কি ইউনিভার্সিটি রেফার করে কিনা, মানে আমি এই অফার লেটার পাইলাম উইন্টারে, পরবর্তী সেমিস্টারের জন্য রেফার করে কিনা, কারণ আমি শুনেছি যে হোপসুলে 4 সেমিস্টার পর্যন্ত রেফার করে। সো এই জিনিসটা একটু কাইন্ডলি ক্লিয়ার করবে। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করতেছি। এই অফার লেটারের জিনিসটা হচ্ছে কি, আসলে নেদারল্যান্ড থেকে যে সেমিস্টার অফার লেটার দেওয়া হয় সেই সেমিস্টার থেকে শুরু করে টোটাল 4টা সেমিস্টার পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকে। তার মানে অলমোস্ট 2 বছর। তো এর মধ্যে যে কোনো একটা সেমিস্টারে জয়েন করলে হয়, এটার জন্য আলাদা করে ডেফারমেন্ট করার দরকার নেই। শুধুমাত্র নিদারল্যান্ডের ক্ষেত্রে এটা, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে মানে এই রুলস প্রযোজ্য কিনা আমি জানি না। বাট হফের ক্ষেত্রে আমি যতটুকু জানি যে হফের ক্ষেত্রে হচ্ছে 1 সেমিস্টার, হাইয়েস্ট 2 সেমিস্টার পর্যন্ত ওরা ডেফার করে, এরপর ওরা অফার লেটার মানে ভ্যালিডিটি ক্যান্সেল করে দেয়, অফার লেটারটা ক্যান্সেল করে দেয়। তো আমার সাজেশন হবে, যদি দেখা যায় যে এমবেসির অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে হাতে, অফার লেটার নেই, সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেল করে নতুন ভাবে অ্যাপয়েন্টমেন্ট নেয়। ভাইয়া, যেহেতু আমি অক্টোবর 5-এ নিয়েছি, আমার অফার লেটার আসতে পারে, সরি মানে ইন্টারভিউ ডেটা আসতে পারে জুন থেকে জুলাইয়ের মাঝে, তাহলে আমি 25-এর সামারের জন্য অ্যাপ্লাই করবো না 25-এর উইন্টারের জন্য অ্যাপ্লাই করবো, কোনটা গুলো আমার জন্য বেটার হয়? অবশ্যই 25-এর সামার। যদি 25-এ জুন জুলাইয়ের মধ্যে অফার লেটার আসাটা শিওর হয়ে থাকো, যে তুমি কনফিডেন্ট এই সময় তুমি অফার লেটার না, ইন্টারভিউ কল তুমি শিওর থাকো যে ওই সময় তুমি পাবা, অবশ্যই তাহলে আমি বলবো যে সামার 25-এর সামার টার্গেট করার জন্য। আর যেহেতু হোপসুলে স্টিল নাও তারা 4 সেমিস্টার দিচ্ছে, ভ্যালিডিটি দিচ্ছে, আরো সেফ জায়গায় থাকতে চাইলে আমি মনে করি তাহলে 24-এর উইন্টার টার্গেট করা। ওকে, থ্যাংক ইউ। সেক্ষেত্রে কি উইন্টার আর সামারে কি মানে ইন্টারভিউ কি অফার লেটার কি ভ্যারি করে, যে কোনো হ্যাঁ, ওই অফার লেটারে সবকিছু ক্লিয়ারলি লেখা থাকবে যে এই অফার লেটারটার ভ্যালিডিটি 4 সেমিস্টার রিসেন্টলি করছে, করোনার জন্য করছে, এটা যে অদূর ভবিষ্যতে 4 সেমিস্টার থাকবে কিনা এটা শিওরিটি নাই, তবে 3 সেমিস্টার অ্যাটলিস্ট থাকবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি ভাই, আপনি যেটা বলছেন আর&ডির বিষয়টা নিয়ে, তো সেক্ষেত্রে হচ্ছে আর&ডির যে টপিকটা, সেটা কি আমি ইউনিভার্সিটির যে প্রফেসররা আছে ওনাদের ইন্টারেস্টেড ফিল্ড ধরে আমি একটা আর&ডির টপিকটা সিলেক্ট করবো, নাকি আমার ইচ্ছে মতো, মানে আমার যেটা ভালো লাগে, প্যাশন আসে, ওইটার উপর বেস করে একটা আর&ডি টপিক সিলেক্ট করবো?
না, জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে প্রতিটা সেমিস্টারে অ্যাপ্লাই এর শুরুতেই ওরা কিছু টপিক পাবলিশ করে, ওই টপিক থেকেই কন্টেন্ট সিলেক্ট করতে হবে। এখানে টপিক গুলো রিটেল ম্যানেজমেন্ট রিলেটেডও থাকে, টেকনিক্যাল রিলেটেডও থাকে, যে কোনো ইচ্ছা। ওকে, এন্ড ফাইনালি আমার একটা কোশ্চেন হচ্ছে, যেহেতু আমাদের হোকশুলে দুইটা সাবজেক্ট ছিল, টেকনিক্যাল টেক্সটাইল এন্ড টেক্সটাইল ট্রেড এন্ড টেকনোলজি। সো রাইট নাও আমার জবটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট রিলেটেড। সেক্ষেত্রে আমি যদি আমার ক্যারিয়ার পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আর সেক্ষেত্রে আমার জব এক্সপিরিয়েন্সের সাথে কোন সাবজেক্টটা নেওয়া বেটার মনে হয় আপনাদের ক্ষেত্রে? অ্যাপ্লাই করার জন্য সাবজেক্ট ডাজেন্ট ম্যাটার, যেটাতে কনফিডেন্ট ফিল করবা যে R&D আমি এটা ভালো পারবো ওইটাতেই লিখবা। আর এখানে আসার পরে সাবজেক্ট চেঞ্জ করাও নর্মালি ইজি। সো এটা কোনো সাবজেক্ট কই থেকে পড়তেছি বা কিসে চাকরি করতেছি সেটা কোনো ম্যাটার করে না। জাস্ট ফোকাস করতে হবে যে আমি কোন R&D দিয়ে সবাইকে কম্পিট করতে পারবো, কোন R&D টপিকটা দিয়ে, যে অ্যাটলিস্ট 7-8টা R&D টপিক থাকে, এর মধ্যে দিয়ে কোনটা বেস্ট এবং কোনটা অন্যরা মানে লিখবে না, অনেক হার্ড, কিন্তু আমি লিখতে পারবো, আমি আরো বেটার ওয়েতে লিখতে পারবো, যেটাতে কম্পিট করা ইজি। তো ওইরকম ওইভাবে সিলেক্ট করতে হবে। আর একটা মাথায় আর একটা ভালো জিনিস রাখতে হবে, যে চেষ্টা করা যে R&D টপিক গুলা পাওয়ার পরে সিনিয়র ভাইদেরকে জিজ্ঞেস করা যে এই R&D টপিক গুলা কোন স্যারের হাতে থাকতে পারে, মানে কোন স্যার দিতে পারে। বেসিক্যালি যেমন আমাদের এখানে মাল্টিস স্যার আছে, মাল্টিস। তো উনি খুবই বাংলাদেশ ফ্রেন্ডলি। তো উনি যেসব টপিক গুলা দেয়, আমার কাছে পার্সোনালি বিলিভ যে ওনার টপিকের যারা অ্যান্সার করে তারা চান্স পাওয়াটা মানে পসিবিলিটিটা অনেক বেশি। ওকে, ধন্যবাদ ভাই। এন্ড ওভারঅল আসলে ধন্যবাদ। আসলে আমি গত 3-4 দিন ধরে এই প্রোগ্রামটাতে জয়েন করার জন্য ওয়েট করতেছিলাম। তো হচ্ছে সিটিকে ক্লাবকে ধন্যবাদ, এবং হচ্ছে ইমরাউল, শহীদ আলী ভাই এবং আব্দুল্লাহ পারভেজ ভাই দুজনকে ধন্যবাদ। এই আর কি আমার পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আরো কয়েকটা প্রশ্ন ছিল, আমি প্রশ্নগুলো একটু বলছি ভাই। আনইউনিভার্সিটি অ্যাকাউন্ট একটা দিয়ে অন্য কয়েকটা ইউনিভার্সিটিতে কি অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটি দিয়ে যতগুলো ভার্সিটিতে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা, যেমন আমি তো আগেই বলেছি যে প্রত্যেকটা ভার্সিটির রিকোয়ারমেন্টে লেখা আছে যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো যে ভার্সিটিগুলোতে ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করা যায় সবগুলোতে অ্যাপ্লাই করা যাবে। সেক্ষেত্রে পেমেন্টটাও বলে দিচ্ছি, প্রথমটার পেমেন্ট হচ্ছে 75 ইউরো, সেকেন্ড প্রতিটা পেমেন্ট হচ্ছে 30 ইউরো করে। অনেক ধন্যবাদ ভাই। আরেকজন প্রশ্ন করেছেন, ব্লক অ্যাকাউন্ট কি প্রতি বছর দেখাতে হয় নাকি যাওয়ার সময় দেখালেই হয়? এটা খুব এটা আসলে হলো সিটি ওয়াইজ ভ্যারি করে, কোন সিটিতে লাগে না বা কোন সিটিতে লাগে। যেমন আলবি আসার পরে ও ভিসা পাইছে 2 বছরের, তো ওর 2 বছর ধরে নেক্সট 2 বছর কোনো ব্লক নিয়ে টেনশন করতে হবে না। কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছে, আমার সিটিতে, আমি যে সিটিতে থাকি সেখানে 1 বছরের ভিসা দিছে আমাকে। সো আমার নেক্সট ভিসা এক্সটেনশন ডেট হলো ফেব্রুয়ারিতে, মানে সামনের মাসে। তো আমাকে আবার ব্লক নিয়ে যেতে হবে। তো এটা কোনো বিষয় না, আমি যে ব্লগ বাংলাদেশ থেকে করে আসছি, আমি জাস্ট সবাইকে মোটিভেট বা ভয় না পাওয়ার জন্য বলতেছি আর কি। আমি বাংলাদেশ থেকে, আমি যখন ব্লগ করে আসছিলাম তখন বাংলাদেশের অ্যামাউন্ট, এখন তো রেট বাড়ছে, তখন অ্যামাউন্টটা প্রায় 11 লাখ টাকা লাগছিল। তো আলহামদুলিল্লাহ আমি পুরোটা টাকাই ব্যাক করে দেশে পাঠাই দিছি। দেশে পাঠানোর পরে আবার নতুন ব্লকের জন্য মোটামুটি ওইটাও সেট আপ করে ফেলছি আর কি। তো এখানে আর্নিং করে থাকা, খাওয়া, চিল করা, তারপর ব্লগ অ্যারেঞ্জ করা, যদি আজে বাজে কিছু না করে, পসিবল, এভরিথিং ইজ পসিবল। ইভেন চাইলে ফ্যামিলিকেও মোটামুটি ছোটখাটো সাপোর্ট দেওয়া পসিবল। অনেক অনেক ধন্যবাদ ভাই। আরো কয়েকটা হচ্ছে, একজন লিখেছেন জার্মানিতে হায়ার স্টাডি এর জন্য কেমন কস্ট লাগতে পারে, এটা নিয়ে বলছেন কিছুটা, যদি কাইন্ডলি যদি একটু রিপিট হ্যাঁ, করেন। ব্লগটা তো নিজেরই টাকা, এটা তো ব্যাক পাঠায় দেওয়া যায়। এই ব্লগ বাদে এয়ার কস্ট বর্তমানে 80 থেকে 90 থাকা খাওয়া, আসার আগে 2-3 মাস 4 মাসের টাকা আমার মতে হাতে করে নিয়ে, মানে বাসা ভাড়া দিয়ে কিছু নিয়ে আসা উচিত। কারণ বলা যায় না, অনেকের ভাগ, আমি এরকম অনেককে দেখছি আসার পর জব পাচ্ছে না, অনেক রেস্ট্রিকশন থাকে। যেমন বর্তমান সিচুয়েশন, যে এখন যারা জার্মানিতে আসবে তাদের একটু হ্যাসেল পোহাইতে হবে, কারণ এই সময় জার্মানিতে জব থাকে না তেমন বেশি। এটাই আর কি, এর বাইরে আর কিছু নাই তেমন খরচ। জি ভাই, অবশ্যই। আশা করি প্রশ্নের অ্যান্সারটা পেয়েছেন। আরেকজন প্রশ্ন করেছেন, টেক্সটাইল রিলেটেড না এমন কোন সাবজেক্টে মাস্টার্স করা যাবে কি?
ব্লক আরেকটা অব- প্রশ্ন ছিল সেম পার্সনের, আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে ব্লক মানি ব্যাপারটা কি বাংলাদেশের কোনো ব্যাংকে রাখতে হবে নাকি জার্মান কোনো ব্যাংকে পাঠাতে হবে? আচ্ছা, আমি কাইন্ডলি যদি প্রথম কোয়েশ্চেনটা আনসার দিই। এখানে প্রথম কোয়েশ্চেনটার আনসার দিই। এখানে হচ্ছে প্রতিটা সাবজেক্টের রিকোয়ারমেন্ট আছে। আমি বারবার বলতেছি প্রতিটা সাবজেক্টের রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট মানে হচ্ছে আমার ব্যাচেলর কোন সাবজেক্টে করছি ওইটার সাথে অবভিয়াসলি মিল থাকতে হবে। যেমন আমার যে কোর্স ম্যানেজমেন্ট অফ টেক্সটাইল ট্রেড এন্ড টেকনোলজি, ওইটার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাকে ব্যাচেলর টেক্সটাইলে কমপ্লিট করতে হবে, অথবা কেউ যদি অন্য ফিল্ড থেকে উম, পড়াশোনা করেও থাকে সেক্ষেত্রে তাকে টেক্সটাইল ফিল্ডে মিনিমাম 2 বছর জব করতে হবে এবং এটার সার্টিফাইড থাকতে হবে। মানে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। কেউ যদি অন্য ফিল্ড থেকে এই ফিল্ডে আসতে চায় সেক্ষেত্রে তো যেমন অনেকে মেকানিক্যাল থেকে এই ফিল্ডে আসতে চায় কারণ এখানে টেক্সটাইল মেশিনারিজ এর অনেক কাজ আছে। তো কিন্তু সেক্ষেত্রে তাকে টেক্সটাইল মেশিনারি নিয়ে কাজ করার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও সেম, যে যেমন কেউ যদি ট্রিপলি বা ডাটা সায়েন্স নিয়ে পড়তে চায় তাকে সিএসসি এর ব্যাকগ্রাউন্ড হইতে হবে। তার ওই রিলেটেড ওই সাবজেক্টে ব্যাচেলরে হয়তো সিজিপি রিকোয়ারমেন্ট থাকলে ওই সিজিপিটা অ্যাচিভ করতে হবে। এটা অবভিয়াসলি তাকে রিকোয়ারমেন্টটাকে ফলো করতে হবে এবং ওইটা তার প্রোফাইলের সাথে যায় কিনা চেক করতে হবে। আর সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল জানেন? আর সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল ব্লক মানি ব্যাপারটা কি বাংলাদেশের কোনো ব্যাংকে রাখতে হবে নাকি জার্মান কোনো ব্যাংকে পাঠাতে হবে? না, এটা পুরোটাই জার্মানিতে পাঠিয়ে দিতে হবে। এটা জার্মানিতে আসার পর সে তার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে জিনিসটা ওপেন করতে পারবে, ব্লক করতে পারবে। অনেক ধন্যবাদ ভাই। আরেকজন হচ্ছে বলেছেন ভাই মাস্টার্সটা অনেক বেশি দেশে স্কলারশিপ দেয়, কিন্তু জার্মান ভাষার মতো একটি বাধা নিয়ে কেন আপনারা জার্মানি পছন্দ করলেন? আচ্ছা, আমি প্রথমে অনেকগুলা দেশে অনেকগুলা দেশে ঘোরা যায় ইউরোপে, কেউ ধরে বাঁধার মতন কিছু না নাই। না, জার্মানিতে চুজ করার প্রথম রিজন হচ্ছে কিন্তু ফার্স্ট অফ অল আমি যদি ওভারঅল লাইফ স্টাইলের কথা চিন্তা করি, ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি আর্নিং করা যায় কিন্তু জার্মানিতে। জার্মানির ইকোনমি হচ্ছে ইউরোপের প্রত্যেকটা দেশ থেকে সবচেয়ে স্ট্রং ইকোনমি জার্মানি। আর ইভেন আমার পরিচিত অনেক ভাই ব্রাদাররা আছে যারা হাঙ্গেরিতে পড়াশোনা করতো, বেলজিয়ামে পড়াশোনা করতো, তারা কিন্তু জার্মানির দিকে চলে এসেছে। এম, তো এখন জার্মানি ভাষাটা, হ্যাঁ ভাষাটা একটা ব্যারিয়ার, কিন্তু আমি যদি এটা চিন্তা করি এভাবে যে যেমন সৌদি আরবে আমাদের যারা প্রবাসী ভাইরা যায় তারা কিন্তু বছর 2 পর দেশে আসলে ওরা ভালো আরবি বলতে পারে। আমি তাদেরকে ছোট করবো না, বাট শিক্ষাগত দিক দিয়ে কিন্তু আমরা অবভিয়াসলি অনেক শিক্ষিত, তারা হয়তো ওরকম শিক্ষিত না বা শিখার অপরচুনিটি পায় না, কিন্তু তারা অনেক ভালো ভাষা বলতে পারে। তারা যদি ভালো অ্যারাবিক বলতে পারে, আমরা শিক্ষিত হয়ে কেন জার্মান বলতে পারবো না? জার্মান কি এমন কঠিন কিছু? আশা করি সবাই আনসার পেয়ে গেছে। জি ভাই, অনেক ধন্যবাদ। আরেকজন আপু প্রশ্ন করেছেন, উনি হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ অফার পাওয়ার পসিবিলিটি আছে ফ্রম টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড? অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে বিগত কিছু বছর আগে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর টেক্সটাইল থেকে স্টুডেন্ট নিত, কিন্তু বর্তমানে ওরা ওদের সাবজেক্টটার ফোকাসই চেঞ্জ করে ফেলছে। ওরা এখানে বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার থেকে ওরা, আর এবং যারা পিওর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পড়ছে সেখান থেকে ওরা স্টুডেন্ট নিচ্ছে। ওরা টেক্সটাইল থেকে বিগত 2 বছর ধরে ওরা স্টুডেন্ট নিচ্ছে না। আর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর একটা সাবজেক্টের কথা আমি অলরেডি আমার স্লাইডে বলেছি, যেটা একটা পেইড কোর্স। অবভিয়াসলি এই সাবজেক্টটা অনেক ভালো, কিন্তু এটাতে পড়াশোনা করতে প্রতি সেমিস্টারে প্রায় 5,000 ইউরোর মতো খরচ করতে হবে। রেকর্ড। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে যারা বলতে পারে? ভাই আন্তরিকভাবে দুঃখিত, হঠাৎ করে কানেকশন লস্ট হওয়ার কারণে হয়তো বা মাঝখানে একটু সমস্যা হয়েছে আর কি। না, সমস্যা নেই। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা,
পারভেজ, এটার আনসার তুই দিস। কোনটা? এই যে একটা রিসেন্ট একটা কোয়েশ্চেন করছে গতানুগতিক টেক্সটাইলের সাথে মানে জার্মানি অ্যাডভান্স টেক্সটাইল কতটুকু চাই। আচ্ছা, এটা আমি যদি তুলনা করি 10 মার্কিং করি, মানে গ্রেড যদি 10 দেওয়া হয়, তাহলে বাংলাদেশের আমাদের টেক্সটাইলের পড়াশোনাকে দিব হলো 2, আর জার্মানি হলো 10। পুরো আকাশ পাতাল চেঞ্জ। যা পড়ে আসছি তা এখানে কিছুই নাই, তবে বেসিকটা কাজে লাগতেছে। এখানে টোটালি ডিফারেন্ট, স্পেশালি আমাদের টেকনিক্যাল টেক্সটাইলের ক্ষেত্রে। এখানে কোনো জামা কাপড় রিলেটেড কিছু নাই। হয় কখনো পড়তে হইতেছে আমাদের গাড়ির টায়ার নিয়ে, গাড়ির সিট বেল্ট নিয়ে, কখনো এয়ার উইং নিয়ে বিমানের। ডিপেন্ডস, এটা বিভিন্ন সব ধরনের পুরা টেকনিক্যাল টেক্সটাইল, হাই লেভেলের টেক্সটাইল নিয়ে এখানে পড়াশোনা। সো এটা টোটালি ডিফারেন্ট। অনেক অনেক ধন্যবাদ ভাই। আরো যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কাইন্ডলি হ্যান্ড রেজ করে অথবা সরাসরি প্রশ্ন করতে পারেন। মিসবাউল হক ভাই এবং সাইদুল ইসলাম ভাই হচ্ছে হ্যান্ড রেজ করেছেন, কাইন্ডলি আপনাদের প্রশ্নগুলো করুন। হ্যালো ভাইয়া, ওই আমি যদি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে হই তাহলে কি আমার জব এক্সপিরিয়েন্স লাগবে 2 বছরের? না, টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে জব এক্সপিরিয়েন্সের দরকার নেই। কিন্তু এটা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে হোক বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে হোক, সবাইকে কিন্তু এই যে R&D মোটিভেশন লেটার, যে অ্যাপ্লাই প্রসেস, যে অ্যাপটিটিউড টেস্ট, ওই টেস্টের থ্রুতে যেতে হবে, টেস্টের রিকোয়ার্ড মার্ক অর্জন করতে হবে, দেন তারা অ্যাডমিশন অফার পাবে, আদারওয়াইজ অ্যাডমিশন অফার পাবে না। ওকে, আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। এখানে আরেকজন ভাই আবার আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে ভাই তাহলে আমরা যেসব পড়ে যাচ্ছি সেটা কি মানিয়ে নেওয়ার মতো বা কিভাবে মানিয়ে নেব? অবশ্যই অবশ্যই, ওগুলা তো খুবই ইম্পর্টেন্ট। এগুলা ভালো করে পড়তে হবে। ওগুলা আমাদের যদি বেসিকই না জানি তাহলে আমরা হায়ার লেভেলে কি শিখবো? আমাদের দেশে যে যা পড়াচ্ছে ওগুলা অবশ্যই বাই হার্ট শিখতে হবে। আমি রেকমেন্ড করব প্র্যাকটিক্যালি শিখলে আরো বেটার। আমাদের প্র্যাকটিক্যাল ল্যাব গুলাতে বেশি বেশি যাওয়া উচিত, যেটা আমরা করি নাই। আমরা খালি ঘুরছি গাছি, এই অবস্থা। তো এটা অবশ্যই করা উচিত যে প্র্যাকটিক্যাল ল্যাব গুলাতে যাওয়া উচিত। শিডিউল না দিলেও নিজেরা শিডিউল বানায় যায় শেখা উচিত। আচ্ছা, আমার একটু সিটেক ক্যারিয়ার ক্লাবের প্রতি একটু অনুরোধ থাকবে। এটা হচ্ছে যে আমাদের কিন্তু ফেব্রিক ল্যাবে, সিটেকের ফেব্রিক ল্যাবে কিন্তু অনেক মেশিনারিজ আছে, যদিও মানে অগোছালো বা ঠিক মতো সেট আপ করা অবস্থা নাই। আমরা বলবো যে তারা যদি উদ্যোগ নিয়ে মেশিন গুলো জাস্ট রানিং করতে হবে না, জাস্ট পরিষ্কার করে সবাইকে যদি দেখানোর মতো কন্ডিশনে আনতে পারে, তাহলে হচ্ছে যে অনেক কিছু শিখতে পারবে এখানে। আচ্ছা ভাই হয়তো লিখছে ল্যাব ফ্যাসিলিটি অনেক কম, উনি কি সিটেকের? অবশ্যই আচ্ছা, উনি ফ্যাসিলিটি কম না, অনেক বেশি আছে আমাদের। অনেক বেশি ল্যাব ফ্যাসিলিটি আছে, কিন্তু আমরা এক্সপ্লোর করি না। তারপর আমাদের অনেক 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 স্কিল স্যার আমাদের, খালি সমস্যা হলো যে আমরা হলো একটু অলস, সময় দিই না। এক্স্যাক্টলি তাদেরকে ধরে ধরে নিয়ে আসতে হবে, রিকোয়েস্ট করে আনতে হবে। স্যাররা কিন্তু আমাদের স্যাররা অনেক স্কিল, আমাদের একটু সিরিয়াস হইতে হবে। আর আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাবো সাইফুল ইসলাম স্যারকে। সাইফুল ইসলাম স্যারের আন্ডারে আমি আমার ব্যাচেলর থিসিসটা করছি। তো স্যার যেভাবে আমাদেরকে সাপোর্ট দিছে প্রত্যেকটা জিনিসে, তো এটা আসলে অনস্বীকার্য। কিন্তু অবভিয়াসলি আমাদেরকে স্যারদের কাছে যেতে হবে, তাদের কাছে আমাদের কোয়েশ্চেন করতে হবে, তাদের মানে আদারওয়াইজ তো আমরা জানতে পারবো না। কারণ আমরা যদি আমাদের জ্ঞানের আগ্রহটা স্যারদের কাছে প্রকাশ না করি, তাহলে স্যাররা তো অবভিয়াসলি জিনিসটা জানতে পারবে না যে আমার ভিতরে কি আছে, আমি কি জানতে চাচ্ছি, আমার ইচ্ছাটা কি। এটা তো অবভিয়াসলি স্যারকে জানাইতে হবে। মানে আদারওয়াইজ আমার চেহারা দেখে তো স্যার জানতে পারবে না যে আমার কোন বিষয়ে আগ্রহ। তো আমি বলবো যে প্রত্যেকটা যারা রানিং ব্যাচ আছে, অবভিয়াসলি মানে যারা বর্তমানে আমাদের সিটেকে স্যাররা আছেন তাদের সাথে যোগাযোগ করতে, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করতে। অবশ্যই স্যাররা একটা সঠিক সাজেশন দেবেন, অবশ্যই হেল্প করবেন। আর এখানে আমি কিছু অ্যাড করতে চাচ্ছি। যারা এখানে ইয়ার্নে আছে, আমি জানি যতটুকু আমি ফিল করি যে যারা ইয়ার্নে পড়ে তারা অনেক বেশি ফ্রাস্ট্রেশনে ভুগে যে আমাদের ফিউচার কি, আমরা কি চাকরি বাকরি পাবো না নাকি। এই জিনিসগুলা মানে আশেপাশের আমার বন্ধুরাই বেশি এই ফ্রাস্ট্রেশন, মানে নিজেদের বন্ধুরাই ফ্রাস্ট্রেশনটা আরো বাড়ায় দেয়
যে আরে আমরা তো ভালো সাবজেক্টে পড়তেছি, তুই তো পড়তেছিস একেবারে লাস্ট ক্লাস সাবজেক্ট, বাতিল সাবজেক্ট, তো তোর কোনো ভবিষ্যৎ হবে না। এগুলো যারা বলে তারা একেবারে বোগাস পাবলিক। আমি পার্সোনালি ইয়ার্নের স্টুডেন্ট ছিলাম। আমি ইয়ার্নের স্টুডেন্ট থাকার পরও আমি আমার ফার্স্ট জব আমার হয়েছে হলো ডাইং এর R&D তে। ইভেন আমি নিজের বড় করতেছি না, জাস্ট আমি আমার ছোট ভাইদেরকে একটু মোটিভেট করার জন্য বলতেছি যে আমার ব্যাচের মধ্যে আমি ফার্স্ট পার্সন যে জব পাইছি। আর ইভেন ফাইনাল এক্সাম দেওয়ার আগে, এটা হয়তো অনেকে জানে, আমি ফাইনাল এক্সামও দেই নাই, এর আগে আমি জব ইনশিওর করছিলাম। আর তো আরেকটা জিনিস আমি একটু বলি, টেক্সটাইলের প্রতিটা জিনিস কিন্তু শুরু হয়, প্রতিটা ডেভেলপমেন্ট শুরু হয় কিন্তু ইয়ার্ন দিয়ে। হ্যাঁ, প্রতিটা যে ম্যাটেরিয়ালের ডেভেলপমেন্ট। ইয়ার্ন ভালো করে পড়বে আমার মতে সে অন্যদের থেকে অনেক বেশি আগায় থাকবে, সে অনেক বেশি ভিতরের জিনিসগুলো বেসিক্যালি মানে জিনিসগুলো বুঝবে। তো আমি যারা ইয়ার্ন পড়তেছে আমি তাদের কাউকে ছোট করবো না, আর কাউকে ডিমোটিভেট হওয়ার জন্য বলবো না, যে সবসময় একটু চিন্তা ভাবনা স্বপ্নগুলো একটু বড় করে দেখা উচিত। আর আমার ব্যাচে আমরা মনে হয় 15 জন ছিলাম, কেউই ইয়ার্নে জব করতেছি না, সবাই ভালো ভালো একটা হায়ার পজিশনে আছে। একজন তো মনে হয় আমাদের ব্যাচের IBA তে, ঢাকা ভার্সিটি IBA তে মনে হয় পড়তেছে। হ্যাঁ, IBA তে কমপ্লিট করে ফেলছে অলরেডি। সো ইয়ার্ন নিয়ে পড়াশোনা করে কারো ডিমোটিভেট হওয়ার দরকার নাই। ইনশাল্লাহ লক্ষ্য যদি ফিক্স থাকে আর আল্লাহর উপর ভরসা থাকে, জায়গা মতন যে কেউ পৌঁছাইতে পারবে। অনেক অনেক ধন্যবাদ ভাই। আরো কয়েকজন ভাই এবং আপু হচ্ছে হ্যান্ড রেজ করেছেন, কাইন্ডলি আপনাদের প্রশ্নগুলো একটু করবেন। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি রিকিতা 11 ব্যাচ থেকে। ভাইয়া আমার প্রশ্ন ছিল হচ্ছে আমি ডিসেম্বর 2022-এ অ্যাপয়েন্টমেন্ট নিছিলাম আর কি। তো আমার হচ্ছে সামনে ওই অগাস্টের দিকে ডকমেল আসতে পারে। এখন ভাই আমি উইন্টারে অ্যাপ্লাই করব, এখন যেটা খুব রিস্কি হয়ে গেছে। এখন আমার যদি অগাস্টের আগে অফার লেটার না আসে সেক্ষেত্রে একটু রিস্কি হয়ে যায়, হোক শুনলি না রেইনের ক্ষেত্রে। তো ভাই এখন আমি যদি অন্য ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাই, ওটা দিয়ে ডক সাবমিশন করে পরে ইন্টারভিউর সময় কি আমি ইউনিভার্সিটিটা চেঞ্জ করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। ওটা আসলে কোনো ফ্যাক্টর না, জাস্ট ইন্টারভিউ থাকাকালীন সময় একটা ভ্যালিড অফার লেটার লাগবে। ওরা যেটা চায় একটা ভ্যালিড অফার লেটার। তো ভ্যালিড অফার লেটার দিয়ে ছাড়া কিন্তু ওরা ভিসাটা দেয় না। আর এক্ষেত্রে আমি বলবো যে যদি তুমি মানে নেক্সট অন্য কোনো ভার্সিটি টার্গেট করো তাহলে হোপকে টার্গেট করা উচিত, কারণ হোপের ক্ষেত্রে আসলে ওরা ওইরকম এক্সামের ঝামেলাটা ওদের নাই। ওদের মেইন ঝামেলাটা হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজটা শেখা, কারণ ওই হোপের যে জায়গাটা ওইটা বেসিক্যালি একটু জার্মানির বলবো যে একদম মানে লোকাল জার্মানরা থাকে, সেই জায়গাটাতে একটু ডিফিকাল্ট সার্ভাইভ করা, বাট ওকে। তো আমি আমি বলবো যদি অফার লেটার আরেকটা প্রয়োজন হয় তাহলে অবভিয়াসলি হোপের ক্ষেত্রে ট্রাই করা উচিত। আচ্ছা ভাই, ওখানে তো অ্যাপ্লিকেশন করার সময় A1 এর সার্টিফিকেটটা সাবমিট করতে হবে? হ্যাঁ, এটা অবশ্যই সাবমিট করতে হবে, এবং বাংলাদেশে শুধুমাত্র গুয়েতে ইনস্টিটিউটেই পরীক্ষাটা নেওয়া হয়, এবং বাংলাদেশিরা চাইলে ইন্ডিয়াতে গিয়েও পরীক্ষাটা দিতে পারে, তবে সেক্ষেত্রে হয়তো কিছু এক্সট্রা কস্ট অ্যাড হয়। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ রিকিতা আপুকে আমাদের সাথে থাকার জন্য। আরেক ভাই হচ্ছে হ্যান্ড রেজ করেছিলেন, এটা হচ্ছে সাইদুল ইসলাম ভাই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি করতে পারবেন। জি ভাই, আমি অলরেডি আমার প্রবলেমগুলো শেয়ার করেছি ভাই। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই। আমরা অলরেডি হচ্ছে মেসেজ বক্সেও কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে কিনোট স্পিকার ভাইদেরকে। আপনারা অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন এবং ধৈর্য ধরে যারা আমাদের সাথে একদম শেষ পর্যন্ত ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর ভাইদের বিশেষ করে হচ্ছে আলভি ভাইয়ের যে চাওয়াটা ছিল যে আমাদের ফেব্রিক ল্যাবে যাতে আমরা চেষ্টা করি যে মেশিন গুলোকে অন্তত যাতে মানে খুব ভালো করে পরিষ্কার করা, অন্তত সবার জন্য যাতে অন্তত দেখার জন্য উপযোগী করে তুলি, সেটা যাতে কেরিয়ার ক্লাব যাতে স্টেপ নেয়। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব কেরিয়ার ক্লাবের পক্ষ থেকে এই কাজটা করার জন্য। আর আপনারা যারা আজকে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সর্বশেষ ভাইদের যদি কিছু বলার থাকে কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করার জন্য বলবো। আমি একটা কথা বলেই শেষ করব। আমাদের
জাস্ট একটু ধর্মীয় সাইডে আমি চলে যাই। এখানে আমরা সূরা আসর তো অবশ্যই জানি, সূরা আসরের প্রথম আয়াতে আল্লাহ কি বলছে যে সময়ের কসম। তো এই জিনিসটা আমরা অনেকে ফিল করি না, আল্লাহ কেন সময়ের কসম করলো। অবশ্যই এই সময় কসম করা মানে হলো সময়টা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আল্লাহ নিজে সবকিছু সৃষ্টিকর্তা হয়েই সে নিজের সৃষ্টিরই কসম খাইছে, তার মানে এখানে খুবই মারাত্মক একটা জিনিস, যেটা আমরা পার্সোনালি কেউ ফিল করি না। তো আমরা যে ছোট ভাইরা এখনো পড়াশোনা করতেছে বা কেউ জব টব করতেছে, আমি সবাইকে রেকমেন্ড করবো এই সময়টা এখন চলে যাবে, খেলাধুলা এদিকে ঘোরাফেরা এগুলো করতে করতে চলে যাবে, যেহেতু আমরাও এই সময়গুলো পাস করে আসছি। আমরা চেষ্টা করব আমাদের সময়গুলা কোনো একটা প্রোডাক্টিভ কাজে মানে ইনভেস্ট করার জন্য, যেটা আমাদের অদূর ভবিষ্যতে যায় আমাদের জন্য একটা ভালো একটা ফল নিয়ে আসবে। তো সেটা স্টাডি রিলেটেড হোক বা প্রোডাক্টিভ যে কোনো কাজই হোক, যাতে যার যেটা টার্গেট, সে যদি বিসিএস ক্যাডার হতে চায় বিসিএস ক্যাডার, বা বাইরের দেশে চাইতে চায় বাইরের দেশ, যে যেটা টার্গেট সেটা বেস করে তার প্রত্যেকটা সেকেন্ড, এই ভার্সিটির প্রত্যেকটা সেকেন্ড আমার মতে ইনভেস্ট করা উচিত। এটাই আমার কথা আর কি। অনেক অনেক ধন্যবাদ। আরো একটা প্রশ্ন ছিল ভাই, যদি কাইন্ডলি কিছু মনে না করে আমি উপস্থাপন sure. করতে পারি। একজন বলেছেন জব এক্সপেরিয়েন্স এন্ড জার্মান ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ছাড়া আর কোনো ইউনিভার্সিটি আছে নিডারল্যান্ড ছাড়া? আমি তো এখানে আসলে ইউনিভার্সিটি গুলো লিস্ট দিয়েছি সবগুলার, অলমোস্ট 6টাতে 6টা 7টা ইউনিভার্সিটি। অবভিয়াসলি আসলে এক এক ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট এক রকম। আসলে জার্মান রিকোয়ারমেন্টটা আসলে না, যেমন নিডারল্যান্ডের ক্ষেত্রে জার্মান রিকোয়ারমেন্ট নাই, ওখানে এক্সাম আছে। হোফের ক্ষেত্রে জার্মান রিকোয়ারমেন্ট আছে, মিউনিকের ক্ষেত্রে মানে ওদেরও একটা আলাদা এক্সাম আছে। তারপরে মার্টিন লুথারে ওদের হচ্ছে বেসিক্যালি ওদের কোনো ওইরকম এক্সাম নাই, বাট ওদের সাবজেক্ট হচ্ছে পলিমার সায়েন্স। কিন্তু যারা পিওর পলিমার সায়েন্স বা কেমিস্ট্রির প্রতি আগ্রহী না তাদের জন্য এই সাবজেক্ট অবশ্যই না, কারণ ওখানে যাই আসলে সার্ভাইভ করা ডিফিকাল্ট হয়ে যাবে। আর তারপর মিউনিকে তারপর যদি ইঙ্গলস্টাড বা মানে মানে ওদেরও সেম, যেহেতু ওই বাভারিয়া অঞ্চলে যে ভার্সিটি গুলা ওদের প্রত্যেকেরই জার্মান ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকে। কারণ রিকোয়ারমেন্টের চেয়ে বড় জিনিস হচ্ছে এখানে জার্মানিতে থাকতে হলে কারো যদি থাকার ইচ্ছা থাকে, অবভিয়াসলি তাকে জার্মান ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। যেমন এখানে শুধু জার্মানি বলে না, যারা ইতালিতে বাঙালি থাকে তারা ইতালিয়ান জানে, যারা ফ্রান্সে বাঙালি থাকে তারা ফ্রান্স জানে। তো যে যে দেশে থাকে তাকে সেই দেশের ভাষাটা জানতে হবে সার্ভাইভ করার জন্য। তো এটাকে আসলে ব্যারিয়ার হিসেবে ধরার কিছু নাই, এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জিনিসটাকে মোকাবেলা করতে হবে এবং নিজেকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে হবে। আর রিকোয়ারমেন্ট তো আসলে চেঞ্জ হবে না, ভার্সিটি যেভাবে দিয়ে আসছে এরকমই থাকে, হয়তো দুই একটা জিনিস একটু আপডেট হয়। এই জিনিসগুলোকে মাথায় রেখে নিজের প্রোফাইলটাকে ওভাবে মানে বানায় নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ ভাই। আমাদের সাথে শুরু থেকে যুক্ত ছিলেন আমাদের ফারিহা হক আপু। আপনারা যারা হয়তো জানেন না, গত কয়েকদিন আগে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে অ্যানাউন্স করেছিলাম যে যারা যারা আমাদের 4জন ভাই এবং আপু হচ্ছে জার্মানিতে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছিলেন, তো তার মধ্যে একজন ছিলেন হচ্ছে ফারিহা হক আপু। আপু অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনার যদি কোনো উপদেশ থাকে আমাদের যারা জুনিয়র আছে তাদের প্রতি কোনো কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারেন কাইন্ডলি। আম, উপদেশ কি বলবো, সবাই তো দিয়েই দিল। আলভি, পারভেজ ভাইয়া ওনারা যথেষ্ট উপদেশ দিছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে যেটা মনের ভিতরে নিবে যে না আমি পড়বো, সেটা নিয়েই আগাইতে হবে। মানে এরপরে জার্মানি যে যে হতাশা হওয়া যে না আমি কেন আসলাম, এই ধরনের আসলে মন মানসিকতা করলে স্টাডিটা কন্টিনিউ করা আর জার্মানিতে স্ট্রাগল করাটা অনেক ডিফিকাল্ট হবে। সো যদি এখন থেকে কেউ চিন্তা করে যে পড়াশোনা করবে, কন্টিনিউ করবে, তো আমি মনে করি যে আসলে এটাকে একদম স্থির করে নাও মনের ভিতরে। এটাই আর কি। বেস্ট অফ লাক সবার জন্য। আশা করি সিটেক এর অনেকেই অ্যাপ্লাই করবে এবং অফার লেটার পাবে। সো ইনশাল্লাহ সবার জন্য বেস্ট অফ লাক। অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে থাকার জন্য। সর্বশেষ বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানার জন্য অনুরোধ করবো ইমরানুল শহীদ ভাইকে। ধন্যবাদ রব্বানি।
আশা করি আসলে- এই সেশনটা সবার জন্য ইনফরমেটিভ ছিল, এবং আমি জানি না সবার কাছে ইনফরমেশন গুলো ক্লিয়ার হয়েছে কিনা, এবং অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমি আমাদের যে প্রেজেন্টেশন স্লাইডটা ছিল এটা আমি রব্বানের সাথে শেয়ার করছি, ও আশা করি সবাইকে জিনিসটা পাওয়ার একটা ব্যবস্থা করে দেবে। ইনশাআল্লাহ। তো আর হচ্ছে যে এটা মানে আমি বলবো যে অবভিয়াসলি সাহস নিয়ে অ্যাপ্লাই করা উচিত, কারণ জার্মানিতে যেরকম পড়াশোনার পাশাপাশি ইনকামের সুবিধা, এটা আসলে আমার জানা মতে আর কোনো কান্ট্রিতে ওরকম নাই। যেমন আমি যদি ইউএস এর ক্ষেত্রে হিসাব করি, ইউএসএ কিন্তু ওই স্টুডেন্টদের ওয়ার্ক পারমিট থাকে না। ওরা শুধুমাত্র প্রফেসরের আন্ডারে কাজ করতে পারে, আর কোনো আলাদা কোনো কাজ করতে পারে না। কিন্তু এখানে যেটা মন চাই যে কোনো লেভেলের পার্ট টাইম করা যায়। সো এটা একটা অবভিয়াসলি ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, যেমন আমি এখানে পড়াশোনা করতেছি, আমার ফ্যামিলিকে সাপোর্টও দিচ্ছি। তো আমার মানে দোনোটা কাজই একসাথে হচ্ছে। আর হচ্ছে হ্যাঁ, কেউ যদি চাইলে প্রফেসরদের সাথেও কাজ করতে পারে, অবভিয়াসলি সেই ক্ষেত্রে প্রফেসরকে আমার অ্যাপ্রোচ করতে হবে। আর আমি বলবো যে সবকিছু যদি আমি চিন্তা করি, জার্মানি অবভিয়াসলি একটা বেটার অপরচুনিটি। আর এখানে যেহেতু ইউরোপে আসতেছি, তার মানে শুধুমাত্র জার্মানি না, আমার জন্য আরো অনেক দেশের অপরচুনিটি খোলা। তো আমি সবাইকে বলবো যে যারা আমরা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে আছি, তাদের যদি কেউ ইচ্ছা থাকে অবভিয়াসলি এখানে ট্রাই করতে পারে। এটা অবশ্যই তাদের জন্য একটা ভালো অপরচুনিটি হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এই সেশনটা করার কথা ছিল আমাদের ডিসেম্বরের 20 তারিখের পরেই। সো বিভিন্ন কারণে এবং আপনাদের সময়ের সমস্যা বা সবার একটু সমস্যার কারণে হয়তো আমরা সেটা করতে পারিনি। চেষ্টা করেছি আজকে যতটুকু সম্ভব, আর আপনারাও সর্বোচ্চ চেষ্টা করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে। আশা করব ভবিষ্যতে আমাদের যে কোনো বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের সাথে পাবো অবশ্যই। আর সেই আশা রেখে আমি আজকের সেশনের শেষ ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।